কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে এমন একজন রয়েছেন, এমন একটা ঘটনা আজকে শেয়ার হয়েছে যা শুনলে ভেতর থেকে আপনারা কেঁপে উঠবেন। বারাসাতের একটা হন্টেড হাউসের ঘটনা, যেখানে এখনো ব্যাংকের লোন চলছে। যারা কিনেছিল তারা লাভ ম্যারেজ করেছিল, কিন্তু তাদের সাথে এমন ঘটনা ঘটতে থাকে যা শুনলে চমকে যাবেন আপনারা। আমি ঘটনাটা শুনে লিটারালি ছিটকে গেছি। আপনারা এই ঘটনাটা শুনুন এবং জানান কেমন লাগলো। আজকের এই এপিসোড কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান। আপনার যদি এরকম কোনো ঘটনা শেয়ার করার থাকে আমার সাথে, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন অথবা কোনো তান্ত্রিক হেল্প চান, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এবং হ্যাঁ, আর একটা জিনিস আমি জানাই, আজকের এই ঘটনাটা কিন্তু খুবই অন্য রকমের একটা ঘটনা। তো ঘটনাটা শেষ অবধি শুনবেন, মিস করবেন না। তাহলে চলুন শুরু করা যাক কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustov Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো মৌসুমী, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি আমাকে আজকে একটা ঘটনা শেয়ার করার কথা বলছিলে, অ্যান্ড যখন আমি তোমার কাছে এই যে রেকর্ডিংটা শুনছিলাম, যে ঘটনাটা তুমি পাঠিয়েছো, টু বি অনেস্ট আমার ভেতর দিয়ে না একটা শিহরণ খেলে গেছে। মানে বারাসাতের মতো একটা জায়গাতে একটা ফ্ল্যাট, যেটাতে আবার ব্যাংকের লোনও হচ্ছে, ঠিক আছে, এবং সেই রকম একটা প্রপার্টিতে এরকম টাইপের একটা প্রবলেমেটিক ব্যাপার এখনো ঘটে চলেছে, সেটা ভাবতেই কেমন একটা লাগে। আমার খুবই জানতে ইচ্ছা হচ্ছে যে কি ঘটেছিল বা না ঘটেছিল। আচ্ছা, তো ঘটনাটা শুরু করার আগে আমি তোমার কাছে আর যত শ্রোতা বন্ধু আছে সবার কাছে একবার ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথম থেকেই। কারণ আমি এত বড় প্ল্যাটফর্মে ফার্স্ট কোনো ইনসিডেন্ট যেটা আমি শেয়ার করতে চলেছি, তো হতেই পারে যে একটু ভুল ত্রুটি হতে পারে। তো তুমি একটুখানি দেখে নিও, একটু ক্ষমা করে দিও। এরকম ভাবে বলার কোনো মানেই নেই। কেন মানে নেই? কারণ একটা ঘটনা তুমি যখন শেয়ার করছো, এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট কেন করা হয়েছে? মানুষজন যাতে নির্দ্বিধায় তাদের সাথে যা ঘটেছে বা না ঘটেছে এটা শেয়ার করতে পারে, রাইট? এবার সেখানে আমরা সবাই কিউরিওফাইট ফ্যামিলিতে যারা যারা রয়েছে, সবাই একটা ফ্যামিলি। কয়েকজন ভালো ঘটনা শেয়ার করতে পারেন, কয়েকজন পারেন না, ঠিক আছে, সেটা ম্যাটারই না। ম্যাটারটা হচ্ছে ঘটনাটা শেয়ার করা, কি ঘটেছিল মানুষের সাথে সেটা শেয়ার করো। আর তোমার ঘটনাটা মারাত্মক। যাই হোক, এত ভাবনা চিন্তা করো না, তোমার ঘটনাটা নির্দ্বিধায় শেয়ার করো। আচ্ছা, তো আজকে আমি যার ঘটনা শেয়ার করতে চলেছি সে আমার ছোটবেলার বন্ধুই বলা যায়। স্কুল ফ্রেন্ড ছিলাম আমরা, ক্লাস 5 থেকে ক্লাস 10 অব্দি সেম স্কুল সেম কোচিং, ঠিক আছে। তার নামও আমি বলে দিচ্ছি, তার নাম সৌমিলি বোস। তো ক্লাস 10 এর পর আর কি, মাধ্যমিকের পর আমরা আলাদা আলাদা স্কুলে চলে যাই। তারপর থেকে যে কন্ট্যাক্টটা ছিল ধীরে ধীরে মানে বন্ধ হয়ে যায় বলা যায়। কারণ কি সেই সময় আমাদের হাতে ফোন ছিল না, বাবা মার ফোন দিয়ে যেটুকুনি কথা হতো, তারপর নিজেদের স্কুলের চাপে পড়ে, নিজেদের পড়াশোনার চাপে পড়ে তো আমরা কন্ট্যাক্টটা থাকি না। ওর সাথে আমার আবার কন্ট্যাক্ট যখন হয় সেটা হলো 2020 সালে। ও আমাকে ফেসবুকে আমাকে রিকোয়েস্ট পাঠায়, তো দেখেই আমি আর কি একসেপ্ট করি। তো যখন ওর সাথে আমার কথা হয় ফোনে, যখন ফার্স্ট ওর সাথে আবারও কথা হয় এত বছর পর, প্রায় 5-6 বছরের গ্যাপে আমি কথা বলছিলাম ওর সাথে, তখন জানতে পারি ওর লাইফে অনেক কিছুই মানে পাল্টে গেছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে এই ক বছরের মধ্যেই। প্রথমত যেটা ছিল সেটা ছিল ওর বিয়ে হয়ে গেছে। মানে বিয়ে হয়ে গেছে বলতে ও বিয়ে করে নিয়েছে, সেটা আবার পালিয়ে, ঘরের মানে বাড়ির লোকজনের সবার বিপক্ষে গিয়ে, বিমতে গিয়ে ওর কি বিয়েটা করে। বয়স কত? রিজন কার? সৌমিলির? হ্যাঁ, যখন বিয়ে করে ও তখন ওর 19, মেবি 19 প্লাস সামথিং এরকম হবে। ওকে। 2018 সালে ধরে নাও করেছে বিয়ে। ওকে। এবং তুমি যে নামে ঘটনাটা বলছো, ওর হ্যাঁ, কনসেন্ট ওর আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামে কোনো প্রবলেম নেই, নাম নিয়ে বলতে পারি। জায়গাটা এক্সাক্ট না বললেই হলো, কারণ কি ওর বাড়ির লোন চলছে। ওকে, ঠিক হ্যাঁ। আছে, তো বিষয়টা হলো যে প্রথমত ও হলো যে ও বিয়ে মানে পালিয়ে করে। তার রিজন এটা, ও একটা উচ্চ বংশের মেয়ে। যেমন তোমাকে বললাম সৌমিলি বোস, ওর ফ্যামিলির মানে সবাই আর কি মানে ভালো ভালো পোস্ট। ওর মা ওর বাবা দুজনেই গভর্নমেন্ট সার্ভিস করে,
ঠিক আছে, ওর দিদিও জব করে, ইভেন ও চেষ্টা করছিল জবের জন্য। সেখানে ও যে ছেলেটিকে ভালোবাসে, শুনতে খারাপ লাগবে বাট এখনো এমন মানুষ আছে যারা কাস্ট নিয়ে এইসব নিয়ে, মানে সে হিন্দু বাট তার কাস্টটা একটু লো, তো সেই জন্য আর কি তার ফ্যামিলি থেকে সেই জিনিসটাকে অ্যালাউ করে না। প্লাস যে ছেলেটির সাথে তার সম্পর্ক ছিল, ছেলেটির বাড়ির থেকে আবার লাভ ম্যারেজের মানে বিপক্ষে, তারা লাভ ম্যারেজ কোনোভাবেই হতে দেবে না। তাদের কথা হলো যে তারা যাকে ধরে বেঁধে দেবে তার সাথেই বিয়ে করতে হবে, সে মেয়েটি যতই ভালো হোক না কেন, যতই শিক্ষিত হোক না কেন, ডাজন্ট ম্যাটার। তো এই জন্য ওরা বুঝতে পারে যে ফ্যামিলির ভরসায় থেকে কোনো লাভ নেই, ভালো যখন আমরাই বেসেছি আমরাই বিয়ে করি। তো ওরা বিয়ে করে। যখন বিয়ে করে তখন সত্যি বলতে ওদের পাশে কেউ ছিল না, ওরা মন্দিরে গিয়েই বিয়ে করে। শুধুমাত্র ছেলেটির মানে ওর যে হাজবেন্ড, তার ফ্যামিলির মানে তার ফ্রেন্ড সার্কেলে ছোটবেলার এক বন্ধু, সে তার ফ্যামিলি ওর সাথে ছিল। বিয়ের পরে আর কি ওর যে ফ্রেন্ডটা, তার বাড়িতে ওরা প্রায় 2-2.5 মাস থাকে, তারপর একটা ভাড়া বাড়িতে ওরা শিফট করে যায়। এখন আমি যে মানে কথাটা বলছি যে 2020 সালে, তখন ওরা ভাড়া বাড়িতেই আছে। তখন আর কি ওর মুখে যেটা শুনলাম, ওরা ফ্যামিলি প্ল্যানিং করছে এটা, মানে হ্যাঁ ওরা চাইছে ফ্যামিলিটা একটু বড় হোক, কিন্তু তার আগে ওরা দুজনেই চাইছিল একটা কোনো পার্মানেন্ট অ্যাড্রেস খুঁজতে। কারণ কি পার্মানেন্ট অ্যাড্রেস হলে কি মানে একটা যে নতুন জীবন আসবে তার লাইফটা অনেকটা সর্টেড হবে, সেই হিসাবে ওরা চাইছিল একটা পার্মানেন্ট অ্যাড্রেস ইয়ে করতে। তো এই নিয়ে ওরা চেষ্টাও করছিল, প্রায় 8-9 মাস হয়ে গেছিল ওরা চেষ্টা করছিল, বাট বাজেটে ওদের পোষাচ্ছিল না। ওরা দুজনে জব করতো, কিন্তু একটা কথা বলে রাখি, সৌমিলি ছিল নার্সিং প্রফেশনে, আর যে ওর হাজবেন্ড সে ডেলিভারির কাজ করতো। প্লাস ও আগে যে কোম্পানিটায় কাজ করতো সেখানেও ওই মেকানিক হয়, মানে ধরো কোনো কোম্পানি থেকে ধরো টিভি ফ্রিজ কোনো একটা কোম্পানির বা এসি এগুলো সারানোর যে কাজগুলো সেগুলোও করতো। এবার যেহেতু ওই কোম্পানিটাও ছেড়ে দিয়েছে, কিন্তু ওই কোম্পানিতে প্রায় ও 2-2.5 বছর কাজ করে, সেখানকার যে কাস্টমাররা ছিল তার সাথে ওর পরিচয় হয়ে যায়, তো ওর কন্ট্যাক্ট এইভাবেই আর কি সবার মধ্যে ছড়িয়ে যায়। তো সেখান থেকে ওর একটা আর্নিং হয়। তো মোটামুটি ওরা দুজনেই আর্নিং করছিল, যেটা ওদের দুজনের ঠিকঠাক ভাবেই চলে যাচ্ছিল। তো ওরা একটা বাড়ি কেনার চেষ্টাও করছিল, বাট এখনকার দিনে যা জমির বা যা বাড়ির বা যা ফ্ল্যাটের দাম, সেই তুলনায় মানে ওরা পারছিল না আর কি, সেরকম খুঁজে পাচ্ছিল না। এবার আসি 2021 ঘটনায়। 2021 এরকমই একটা টাইমে, ফেব্রুয়ারি মাসে বা এপ্রিল মাসে সামথিং এরকম, ফেব্রুয়ারি মাস এরকম টাইমে ও হঠাৎ করে একদিন ফোন করে দুপুর বেলার দিকে। তো ওর গলা শুনেই মনে হচ্ছিল খুব খুশি। তো ফোন করেই বলে, দেখ একটা কিছু কথা মনে করবি না, একটা কথা তোকে বলিনি, বলা হয়নি, তো আমরা ফ্ল্যাট কিনেছি, একটা ফ্ল্যাট কিনতে পেরেছি এতদিনের চেষ্টার ফলে। তো আমাদের গৃহপ্রবেশ আছে, তোকে কিন্তু আসতে হবে, আজকেই আমরা রেজিস্ট্রি করে ফেললাম। শুনে ভালোই লাগলো যে এতদিন ধরে ও চেষ্টা করছে, আর ফ্যামিলি প্ল্যানিং ও করছিল যেহেতু। তো আমি বললাম যে আচ্ছা খুব ভালো কথা। তো জিজ্ঞাসা করলাম যে কোথায় ফ্ল্যাটটা কিনেছিস কি। তো বললো যে বারাসাতের একটু ভেতরে, বারাসাত যে তোমার চাপাডালি মোড় আছে ওখান থেকে প্রায় 20 মিনিট, 20 মিনিট, হ্যাঁ প্রায় 20 মিনিট ভেতরে একটা ফ্ল্যাট, একটু মুসলিম এরিয়াতে বলা যেতে পারে, ওই এরিয়াতে ফ্ল্যাট, 5 তলা ফ্ল্যাট। তো আমি বললাম যে কত কি, কারণ একটা কিউরিসিটি হয় যে হ্যাঁ আচ্ছা কোথায় কিনলি, কি ব্যাপার, যেহেতু এর মাঝখানে আমি কিছু জানতাম না যে কি হয়েছে। আর ওর সাথে যে আমার এই কথোপকথন না কখনোই কন্টিনিউয়াসলি হয়নি, কিন্তু মানে প্রথমের দিকে কন্টিনিউটি যেটা ছিল, পরে গিয়ে কি হতো মানে ওর নিজের লাইফে ব্যস্ত, আমি আমার লাইফে ব্যস্ত। তো হয়তো সপ্তাহে 1 দিন হচ্ছে, কখনো মাসে লাস্টের দিকে মাসে 2 দিন হচ্ছে, কখনো 6 মাস পরে, মানে জিনিসটা এরকম হচ্ছে। বাট আমি সুবিধার জন্য তোমাকে জাস্ট ঘটনাটা বলছি। তো বিষয়টা হলো তোমাকে জিজ্ঞেস করি যে কি ব্যাপার, তো কোথায়, মানে কত দাম দিয়ে কিনলি। তো ও আমাকে বললো একটা অবাক করা তথ্য, যে ও যে ফ্ল্যাটটা কিনেছে সেই ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি ওর কেনার কথা ছিল না। যে বিল্ডিংটায় ও গেছিল সেই বিল্ডিং এর 3rd মানে 5 তলা ফ্ল্যাট আর কি, প্রত্যেকটা ফ্ল্যাটে 2-3টে এরকম করে বিল্ডিং, মানে 2-3টে করে, হ্যাঁ ফ্লোরে, হ্যাঁ 2-3টে করে রয়েছে। তো ওরা গেছিল 3rd ফ্লোরে একটা ঘর দেখতে। তো সেখানে 2 BHK ফ্ল্যাট ওদেরকে 28 লাখ টাকা চাওয়া হয়। তো ওটা শুনে আর কি ওরা মানে না করে দেয় যে না, এত টাকা আমরা, এত ভেতরে আমরা এত টাকা দিয়ে পারবোই না, আমাদের পক্ষে সম্ভব না। তোরা সেটা বলে যখন ওরা মানে আলোচনা করছিল ব্রোকারের সাথে, কথাবার্তা বলে যখন বেরাচ্ছিল, একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, মানে সামনেই দাঁড়িয়েছিলেন। তো উনি ওদেরকে অ্যাপ্রোচ করেন যে আপনাদের যদি আপত্তি না থাকে আপনারা কি একটু ওপরে আসবেন আমার সাথে। তো ওরা যায় নর্মালি। তো ওরা যখন যায়, লোকটি ওদেরকে 5 তলায় নিয়ে যায়। 5 তলায় 2খানা মানে ফ্ল্যাট ছিল, তার মধ্যে একটা ফ্ল্যাট ওই ওনার। তো উনি মানে ওদেরকে বলে যে দেখুন আমার 3 BHK ফ্ল্যাট,
প্রায় 1100 স্কোয়ার ফিটের মতন ফ্ল্যাট, 3 BHK ফ্ল্যাট। আমি কিনেছিলাম এটা 2 বছর আগে, 2-2.5 বছর হলো, বাট আমি এটা ইউজ করিনি, কারণ কি আমার কলকাতাতেও বাড়ি আছে, ওখানে আমার বউ বাচ্চা সবাই রয়েছে। তো আমি ভেবেছিলাম একটু নিরিবিলিতে মানে ফাঁকা টাইম কাটানোর জন্যই আমি কিনেছিলাম। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে এখানে মাঝে মাঝে আসা হবে, কিন্তু এখন এই কেনার পরে বিপদ হয়েছে যে দুদিকে মেনটেন করতে হচ্ছে, তো আমি পারছি না মেনটেন করতে, সেজন্য আমি এটাকে মানে বিক্রি করতে চাইছি। তো আপনারা যখন একটা ফ্যামিলি, মানে আমি চাইছিলাম যে একটা ফ্যামিলি দেখিয়ে দিই, তো আপনাদের যখন দেখলাম আপনাদেরকে ফার্স্ট আর কি অ্যাপ্রোচটা করছি। তো আপনারা কি ইন্টারেস্টেড? তখন ওরা ভেতরে যায়, ফ্ল্যাটটা দেখে, বেশ পছন্দ হয়, তো দাম জিজ্ঞেস করে, কারণ কি সেই বিল্ডিং এই একটা 2 BHK ফ্ল্যাটের দাম 28 লাখ টাকা চেয়ে ফেলেছে। তো ওরা বলে যে দেখুন মানে ইন্টারেস্টেড তো অবশ্যই, বাট এত টাকা দিয়ে আমাদের পক্ষে কেনাটা সম্ভব না। তখন উনি ওদেরকে একটা অবাক করা দাম বলেন, দামটা হলো 17 লক্ষ টাকা। ঠিক আছে, তো যেটা শুনে আমি অবাক হয়েছিলাম যে যে বিল্ডিং এ 1100 স্কোয়ার ফিট 17 লাখ টাকা। 17 লক্ষ টাকা, অথচ তার নিচেই মানে 3 তলাতে একটা 2 BHK 850 স্কোয়ার ফিটের ইয়েটা ওরা চেয়েছিল 28 লাখ টাকা। সেটা খুব বেশি কমিয়ে টুমিয়ে 26 থেকে 27 করতে পারবে, এর চেয়ে কম হবেই না, মানে একদম ন্যাচারাল, মানে এর থেকে পসিবলই না। সেখান থেকে এই লোকটি 17 লাখ টাকায় নিজের 3 BHK ফ্ল্যাট ছেড়ে দিচ্ছেন। তো সেটা প্রথমে একটা সন্দেহের জায়গা ক্রিয়েট করে, বাট যেহেতু মানুষের প্রয়োজন হলে কি করে, মানুষের যখন কোনো কিছু দরকার হয়, প্রয়োজন হয়, আর বাজেটের মধ্যে কোনো কিছু দেখে, মানুষ তো সেই দিকে বেশি আকৃষ্ট হয়। তো সেই জিনিসটা ওদের সাথে হয়, ওরা রাজি হয়ে যায়। আর যে ফ্ল্যাটটা ওরা দেখতে যায়ও নি, সেই ফ্ল্যাটটা ওদের মানে আর কি মানে 1 সপ্তাহের মধ্যে আর কি লেখাপড়া হয়ে যায়। এবার 17 লক্ষ টাকাও মানে অনেকটাই বেশি, তার কারণ ওরা এই 17 লক্ষ টাকাটাকে শোধ করার জন্য যে ফ্ল্যাটটা কেনে, ওরা 20 বছরের লোন নেয়। কারণ কি ওরা দুজনের চাকরি করতো ঠিকই, বাট ওরা কেউই অত টাকা স্যালারি পেতো না, দুজনে মিলিয়ে মোটামুটি চলে যাচ্ছিল। তো সেই জন্য আবার তাছাড়া ওরা বেবি প্ল্যানিং করছে, ইন ফিউচার যদি ওদের বেবি হয় তাহলে তো তার পিছনে একটা খরচ রয়েছে। তো কোনোভাবেই যে ওরা যে মানে মানে 5 বছর 2 বছর 3 বছরের মধ্যে শোধ করতে পারবে, সেটা ওদের দ্বারা সম্ভব না। তাই ওরা একটা লং টার্ম একটা মানে ব্যবস্থা করে নেয় যে ঠিক আছে, আমরা ধীরে সুস্থে দুজনে চাকরি করে ধীরে সুস্থে শোধ করবো, ওখানে অসুবিধা নেই কোনো। তো সেই হিসাবে ওরা নিয়ে নেয়। তো ভালো কথা, এবার আমি ডাইরেক্ট আসি গৃহপ্রবেশের দিনে। তো ওদের ফ্ল্যাটে কোনো লিফট ছিল না, কিন্তু হ্যাঁ হেঁটে মানে উঠে মানে তোমার সিঁড়ি দিয়ে উঠে উঠে যেতে হবে। তো যতদূর আমার চোখে পড়লো, আমি জানি না যে সেগুলো সোল্ড কিনা বা কেউ আছে কিনা, বেশিরভাগই ফ্ল্যাট আমি দেখলাম তালা মারা, বড় বড় সেম টাইপের তালা মারা। না তুমিও কি গেছিলে গৃহপ্রবেশে? হ্যাঁ, গৃহপ্রবেশে আমাকে ইনভাইট করার জন্য আমাকে ফোনটা করেছিল, সেই সময় ওর সাথে আমার কথা হচ্ছিল যেহেতু, তো সেই জন্যই হয়তো ইনভাইট করেছিল, না হলে করতো না। কারণ কি ওর সাথে মাঝখানে আমার প্রায় 5-6 বছর কোনো কথা ছিল না। তো আমিও গেছিলাম। তো যখন উঠছিলাম তখন দেখছিলাম যে বেশিরভাগ ফ্ল্যাটেই না মানে তালা বন্ধ, বাইরে থেকে সেম টাইপের তালা। তো মনে হচ্ছিল যে মানে ওই প্রমোটার যে বানিয়েছে তিনি হয়তো তালা ঝুলিয়ে রেখেছে, সামথিং এরকম টাইপের লাগলো দেখে, বলতে পারবো না সেটা আমি। তো যাই হোক, 5 তলায় উঠলাম। 5 তলায় দুটো ফ্ল্যাট যেমন বলেছি, একটা বা সাইডে, ওদেরটা ডান সাইডে। তো ফ্ল্যাটের বিবরণটা আমি তোমায় দিই। মেইন ডোরটা ওপেন করলি, কলাপসিবল যে গেটটা আছে সেটা করলে একটা কাঠের দরজা, সেটা ওপেন করলি তুমি দেখতে পারবে মানে মেইন ডোর থেকে একদম সোজা তোমার বড় ডাইনিং, একদম মেইন ডোর থেকে তুমি সোজা তাকালে তুমি ওপেন কিচেনটা দেখতে পারবে, একদম সোজাসুজি মুখোমুখি। কিচেনের গায়ে রয়েছে একটা কমন ওয়াশরুম, ঠিক আছে, বড় দেখে কমন ওয়াশরুম। ডান হাতে তুমি যখন ঢুকলে, এন্ট্রি করলে ডোরটা থেকে, ডান হাতে পরপর দুটো বেডরুম, একটা হলো মাস্টার বেডরুম যার সাথে একটা অ্যাটাচ ব্যালকনি রয়েছে, আর তার মানে পাশেই যে রুমটা সেটা একটু ছোট মতো, ওখানে মানে ওরা কিছু সেরকম রাখেনি, একটা শোকেস, একটা ডাইনিং টেবিল সামথিং এরকম কিছু ওরা রেখে দিয়েছে, ড্রেসিং টেবিল সামথিং এরকম রেখে দিয়েছে। আর বাহাতে রয়েছে আর একটা রুম, যেটাও মোটামুটি সাইজের, ওই মানে অতটা বড় না বাট ভালোই বড়। সেখানে আবার রয়েছে একটা অ্যাটাচ টয়লেট, মানে জাস্ট ওই কোমোড বসানো ছোটখাটো যে টয়লেট গুলো হয় ওরকম একটা টয়লেট রয়েছে। তো প্রথমেই ওর ঘরে ঢুকে আমি যেটা নোটিস করলাম, আমরা যেমন গৃহপ্রবেশে কি ভাবি যে ঘরে যজ্ঞ হচ্ছে, পুজো হচ্ছে, আয়োজন হয়েছে, লোকজন হয়েছে, ওর ঘরে কিন্তু সেরকম কিছুই ছিল না। লোকজন বলতে আমি ছিলাম, আমার যে বান্ধবী সৌমিলি, তার 2 থেকে 3জন ওর কলিগ ছিল যেখানে ও কাজ করতো সেখান থেকে, আর ওর যে হাজবেন্ড, তার যে বন্ধুটি, ছোটবেলার বন্ধু যার বাড়িতে ওরা ছিল আর কি, তার ওয়াইফ আর সেই বন্ধুটি এসেছিল। তো মোটামুটি আমরা 5-6 জনের মতনই ছিলাম, মানে ইনভাইটেড পার্সন 5-6 জন ছিলাম। প্লাস ওর ঘরে কোনো যজ্ঞ বা কোনো পুজোর কিন্তু আয়োজন হয়নি।
এবার বলে রাখি, ওকে যখন আমি জিজ্ঞেস করলাম যে হ্যাঁ তোর মানে কোথায় যজ্ঞ কোথায় করেছিস বা পুজো কোথায়, ব্রাহ্মণ কোথায়, তখন ও বললো যে দেখ আমাদের তো অত টাইম নেই, আর আমরা কালকে অবধি আমরা অফিস করেছি, কালকে অবধি আজকে কোনো রকম আমরা ছুটি নিয়েছি, আজকেও ছুটি পাচ্ছিলাম না, খুব কষ্ট করে ছুটি নিয়েছে। আর আমাদের মাথার উপর তো অ্যাজ সাচ কোনো গাইডেন্স নেই যে যারা আমাদেরকে বলবে যাচ্ছে এটা করো ওটা করো বা কেউ হেল্প করবে। আমরা দুজনেই যেইটুকু পারছি করছি। তো আমরা ওরকম কোনো পুজোর আয়োজন করিনি। আমরা পাশের কোন একটা মন্দির থেকে গিয়ে ওই হয় না যে শান্তির জল, মানে ওখানে মন্দিরে পুজো করি, ওরা ওই ফুল বেলপাতা শান্তির জল নিয়ে ঘরের চারদিকে ছিটিয়ে দিয়েছে। এটা হলো ওদের গৃহপ্রবেশ। ওকে, তো শুনে একটু, হ্যাঁ এটা শুনে একটু অড লাগলো যে একটা মানে যাই হোক যতই যেমন হোক না কেন নতুন একটা ফ্ল্যাটে, হ্যাঁ একটা তো উচিত একটা মানে পুজো করা একটা ছোটখাটো। আর বলে রাখি ওদের কিন্তু পুজোর বালাইটা একেবারেই নেই। আমরা যেমন দেখেছি, আমরা আমাদের ঘরেও দেখেছি, আশেপাশেও দেখেছি, যত ছোটই ঘর হোক না কেন একটুখানি জায়গা আমরা ঠাকুরের জন্য ঠিকই রাখি, তাই না? যে পুজোর জন্য ঠাকুরের মূর্তি, ঠাকুরের ফটো, একটু ধূপধুন, একটু জল মিষ্টির ব্যবস্থা আমরা ঠিকই করি। বাট ওর যখন ভাড়া বাড়িতেও আমি একবারের জন্য গেছিলাম, সেখানেও ওদের কোনো ঠাকুরের ব্যবস্থা ছিল না, ঠাকুরকে পুজো পার্বণের কোনো মানে কিছুই ছিল না। শুধু ছবির মধ্যে ঠাকুরের, গণেশ ঠাকুরের একটা ফটো দেওয়ালে লাগানো ছিল, সেই ফটোটাই ওরা আবার এই ঘরেও এখানেও লাগিয়ে রেখেছে। এখানেও কোনো পুজো পার্বণের কোনো ব্যবস্থা নেই। তো ওকে আমি বলেছিলাম যে দেখ নতুন মানে একটা বন্ধু হিসাবে যতটুকু সাজেশন দেওয়া যায় আর কি, মানে কাউকে তো নিজের মত থাপানো যায় না, তো যেটুখানি ওকে সাজেশন দিলাম যে পুজোর মানে করতে পারিস। তখন ওরা বললো যে দেখ আমরা সকাল সকাল বেরিয়ে যাই, রাত্রে আসি, ঠাকুর আনলেই তো হলো না, ঠাকুরকে তো পুজো পার্বণও করতে হয় সেভাবে, তো আমাদের অতটা টাইম নেই। তো শুনলাম, আমার কিছু বলেনি, ভালো কথা। হ্যাঁ টাইম নেই, ভালো কথা, খুব ভালো কথা, টাইম নেই। টাইম সেটা পরে বুঝেছে যে টাইম নেই এর ফলটা কি। তো যাই হোক, তো এরপরে কি হলো, খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পর আমার একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলো, ঠিক আছে। এবার সামনের যে ওয়াশরুমটা, তার সামনে না ওর হাজবেন্ড আর ওর যে তার যে ছোটবেলার বন্ধুটা, ওরা দাঁড়িয়ে না গল্প করছে। এবার আমি জানি না আমারই হয় কিনা এরকম সাইকোলজিক্যাল প্রবলেম, যে ওদের সামনে থেকে না হেঁটে বাথরুমে যাবো না, ঠিক আছে। তো সেই জন্য আমি যেটুকু জানতাম ওদের যে আরেকটা রুম রয়েছে তার ভেতরে বাথরুমটা রয়েছে, আমি কি করি সেখানেই চলে যাই। ওদের এই রুমটা কিরকম ছিল আমি তোমাকে বলি। মোটামুটি একটা 12-14 সাইজের এরকম একটা রুম। তুমি যেই রুমটায় এন্ট্রি নেবে, সামনে খাট, খাটের পায়ের সামনে একটা মানে তোমার আলমারি রয়েছে, আলমারি, আর আলমারিটার যে দেওয়ালটা যেখানে কি ধাক্কা খাচ্ছে ওখানে বাথরুমটা, ঠিক আছে। এরকম একটা মানে শুধু খাট, আলমারি আর ওই বাথরুম, মানে কিছু নেই আর কি, আসবাবপত্র কিছুই নেই সেরকম। তো আমি প্রথমে যেটা ফিল করি, বাথরুমটায় যখন আমি ঢুকি, ভিতর থেকে যখন আমি সিটকিনিটা দিই, তখন কি হয়, হঠাৎই মানে টেম্পারেচারটা মনে হয় অনেকটা ঠান্ডা। ওদের 5 তলায় বাড়ি ছিল, এটা দুপুরবেলার টাইমের কথা বলছি, আর মার্চের মাঝামাঝি টাইমের কথা বলছি। সেই ক্ষেত্রে গরম হওয়ার কথা কিন্তু অনেকটা, ওদের গোটা ফ্ল্যাটটা জুড়েই অতটা গরম ছিল না মানছি, বাট বাথরুমটা অতিরিক্ত ঠান্ডা, মনে হয় যেন শীতকাল পড়ে গেছে বাথরুমটায়, এরকম একটা ফিল হচ্ছে। তো যাই হোক, গায়ের রোম গুলো খাড়া হতে শুরু করে দিয়েছে। তো আমি মনে করছি যে হতে পারে যে ঠান্ডা, সেই জন্যই হয়তো এরকম লাগছে। তো অতটা না গা করিনি, আর আমার এর থেকে বেশি সত্যি বলতে অনেস্টলি কিছু ফিল হয়নি। আমি বেরিয়ে গেছি, ওয়াশরুম ইউজ করে আমি বেরিয়ে গেছি। তারপর আমরা কথাবার্তা বলছিলাম। তার মধ্যে কি হয়, ও মানে সৌমিলি ওর যে আরো যে 3জন ফ্রেন্ডকে ইনভাইট করেছিল, কলিগকে, তার মধ্যে একজন ছিল রিয়া সামথিং নাম ওর। ও বাথরুমে গেছিল, ওই পিছনের বাথরুমটায়, কখন গেছিল জানি না, হঠাৎ করে ওর না খুব জোরে চিৎকার করে, বাবা গো বলে খুব জোরে চিৎকার করে। এবার আমরা হঠাৎ করে এরকম চিৎকার শুনে ঘাবড়ে যাই, যেন কি হলো, ছুটে সবাই গেছি আমরা। দেখি ও বাথরুমের বাইরে দাঁড়িয়ে থুরথুর করে কাঁপছে, মানে লিটারেলি ও কাঁপছে, ঠিক আছে। তা আমরা বলি যে হ্যাঁ কি হয়েছে তোমার, এরকম করে মানে পড়ে গেছো না কি হয়েছে, সবাই কনসার্ন দেখাচ্ছে ওকে। তো ও কিছুক্ষণ চুপ করে দাঁড়ালো, তারপর ও বললো যে না আমার গায়ে টিকটিকি পড়েছে। না আমরা ভাবলাম যে আচ্ছা চলো ঠিক আছে, টিকটিকি পড়েছে, আমিও যেহেতু ভয় পাই টিকটিকিকে, আমি আচ্ছা সেই জন্য হয়তো ঘাবড়ে গেছে মেয়েটা, ঠিক আছে ছেড়ে দাও। ভয় পাওয়াটা জাস্টিফাইড। হ্যাঁ জাস্টিফাইড। তো ও যেভাবে কাঁপছিল, আমি হলে আমিও কাঁপতাম, আমি হয়তো লাফিয়ে দিয়ে ফেলতাম, আমি প্রচন্ড ভয় পাই। তা আমি নর্মালি নিয়েছি জিনিসটা, সবাই নর্মালি নিয়েছে। তো এই জিনিসটা এখানেই ক্লোজ, ঠিক আছে। এরপর ওর সাথে আমার কথা, যেখানে ধরো সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন করে হতো, মাসে একবার করে হচ্ছে, ঠিক আছে, কথা খুবই কমে যায়। মেসেজ করতাম আমি টুকটাক ওকে, কিন্তু ওর না রিপ্লাইটা আমি সেভাবে পেতাম না, হয়তো সিন করে রেখে দিল, কখন হয়তো হু হা করে ছেড়ে দিল, মানে অতটা ইন্টারেস্টেড না, এরকম একটা ফিল হতো। ইভেন যখন ফোনও করেছিলাম একবার দুবার আমি,
তখন ও না মানে খুব ব্যস্ততা দেখিয়েছিল যে হ্যাঁ আমি দেখ ব্যস্ত আছে, আমি পরে করছি বলে আর করেনি। তো এবার কাউকে ধরো তুমি ফোন করছো, সে যদি এতটা ইন্টারেস্টেড না হয় তো হতেই পারে সে নিজের লাইফে ব্যস্ত। তো আমিও নিজের লাইফে ব্যস্ত, প্রচন্ড টুর করি, তো আমার অত ভালো লাগে না, তো আমি আর ফোন করিনি। প্রায় আমি তোমাকে 5 মাস বাদের কথা বলছি, 5-6 মাস হয়ে গেছে। ওর একটা স্ট্যাটাস দেখি আমি, যে খুব একটা মানে দুঃখের একটা স্ট্যাটাস দেয়, মানে বিচ্ছেদ টাইপের এরকম একটা স্ট্যাটাস হোয়াটসঅ্যাপেও দেয়। তো সেই জন্য আমি দেখে আর কি ওকে ফোন করি আবার বন্ধু হিসাবে। আমি বলি যে কি রে, কি হয়েছে, কেমন আছিস। আর হ্যাঁ, আর ফোন করার আরেকটা কারণও ছিল, যেহেতু কোন নার্সিং প্রফেশনে ছিল আর আমার একটা মেডিকেল একটা মানে প্রবলেমের জন্য ওকে ফোন করি একটা বিষয় জানার জন্য। তো ফোন করে আমি যেটা জানতে পাই সেটা হলো যে ওর সাথে ওর হাজবেন্ডের নাকি মানে এতটাই ঝামেলা শুরু হয়েছে যে ওদের রিলেশনটা এখন মানে ডাইভোর্সের দিকে এগিয়ে গেছে। ঠিক আছে, কি বলছো? তো এটা আমার জন্য খুব শকিং ছিল। কারণ কি, যে ছেলেটা যে মেয়েটা নিজেদের ভালোবাসার জন্যে নিজের ফ্যামিলিকে ছেড়ে, দুজনেই নিজের ফ্যামিলিকে ছেড়ে এতটা দূরে এসে নিজেদের স্বপ্নের একটা বাড়ি করলো, এতদিন ধরে সংসার করছে, একটা বেবি প্ল্যানিং করছে, একটা ফিউচারে এত ভালো কিছু করার উদ্দেশ্য আছে, সাথে চলতে চায় এরা, তাদের মধ্যে এমন কি হলো 5-6 মাসে যে এদের মধ্যে ডাইভোর্স হয়ে যাচ্ছে। মানে জিনিসটা খুবই একটা মানে অদ্ভুত জিনিস। তো আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার। তো যেটা শুনতে পারলাম সেটা হলো যে সৌমিলি ডাউট করছে ওর হাজবেন্ডকে অন্য কোনো মহিলার সাথে। বলে রাখি, ওর যে হাজবেন্ড ওর আর সৌমিলি দুজনে তো জব করে। সৌমিলির বাড়িতে আসতে আসতে মোটামুটি 8টা সাড়ে 8টা রাত্রে বেজে যায়, আর ওর হাজবেন্ড মোটামুটি 6টা সাড়ে 6টার মতো, মানে ওর থেকে প্রায় 1.5-2 ঘন্টা আগে পৌঁছে যায় ঘরে। আচ্ছা। হ্যাঁ, তো ইদানিং যেটা হচ্ছিল লাস্ট 3-4 মাস ধরে বা এই ফ্ল্যাটটা কেনার পর থেকে, সৌমিলি খেয়াল করছিল ঘরে ঢোকার পরে ওর যে বেডরুমটায় ও যখনই প্রবেশ করছিল, ও না খুব একটা কড়া পারফিউমের, লেডিস পারফিউমের গন্ধ পাচ্ছিল। ঠিক আছে, তো প্রথম প্রথম ও এটাকে ইগনোর করেছে, অতটা বেশি কেয়ার করেনি। বাট এটা না মানে ক্রমশ দিনকে দিন মানে বাড়ছে, মানে জিনিসটা Okay. ঘটছেই। মানে হেন কোনোদিন নেই যে ও পায় না গন্ধটা। এবার একটা মনে একটা মানে একটা কৌতূহল মানে জন্মায় যে কি হলো ব্যাপারটা। তো ও যখন নিজের হাজবেন্ডকে বলে বিষয়টা যে দেখো কেমন একটা স্মেল আসছে, গন্ধ, ওর বর পুরোপুরি সেটাকে ডিনাই করে, বলে যে না আমি কোনো স্মেল পাচ্ছি না। এবার যখন ওর হাজবেন্ড বলে যে আমি পাচ্ছি না স্মেল, অথচ ওর নাক জ্বলে যাচ্ছে গন্ধে, তো ওর তখনই ডাউটটা তৈরি হয় যে ভাই আমি পাচ্ছি গন্ধ, এ পাচ্ছে না, তার মানে নিশ্চয়ই কিছু লোকাচ্ছে। এই জিনিসটা আরো গাঢ় হয় তখন যখন ও ঘরের চারদিকে লম্বা লম্বা চুল পেতে শুরু করে মেয়েদের। ঠিক আছে, বাথরুমে চুল পাচ্ছে, হ্যাঁ, সেই চুলটা ওর না। তার প্রথম কারণ হলো সৌমিলির না মানে একটু শর্ট হেয়ার, মানে কাঁধ অব্দি চুল, মানে ওর লম্বা চুল মেনটেন করতে পারে না। তো ছোট থেকে ওর না কাঁধ, আমি যখন থেকে ওকে স্কুল লাইফ থেকে মানে সেম ওর স্টাইল, হেয়ার স্টাইল সাইড করে সিধা করে কাঁধ অব্দি চুল, এর চেয়ে লম্বা ওর চুল না। যে চুলগুলো পাচ্ছে ও গোছা গোছা চুল পাচ্ছে, বাথরুম থেকে পাচ্ছে, বেসিন থেকে পাচ্ছে, বিছানায় পাচ্ছে, মানে চারদিকে বালিশের নিচে পাচ্ছে, এরকম হচ্ছে। তো সেই জিনিসটাতে ওর না ডাউটটা খুব মানে আরো তীব্র হয়। এবার সেই ডাউটটা থেকে এতটাই বেশি মানে ওদের মধ্যে অশান্তি ক্রিয়েট হয় যে মানে ওদের মধ্যে মানে ছেলেটি বলছে না আমি জানি না, আর ও প্রত্যেকদিন প্রমাণ পাচ্ছে। এইটা করে করে ওদের মধ্যে এমন একটা মানে দ্বন্দ্ব তৈরি হয় নিজেদের মধ্যেই, যে সেই জিনিসটা ওরা সলভ করতেই রাজি না। মানে এমন অবস্থায় কেউ কারোর মানে প্রয়োজন ছাড়া কেউ কারোর মুখ দেখছে না, কেউ কারোর সাথে কথা বলছে না। যে হাজবেন্ড ওয়াইফ ভাড়া বাড়িতেও এত শান্তিতে ছিল, এত সুখে ছিল, তারা এখানে এসে পুরো মানে অ্যান্টি হয়ে গেছে একে অপরের। গেল সেটা। তো সেটা শুনলাম অ্যাজ আ ফ্রেন্ড, যেটুকু সাজেশন দেবা। এখন এই ব্যাপারে কি বলবো, কেউ কোনো ওয়াইফ যদি তার হাজবেন্ডকে মানে এটা ডাউট করে যে সে চিট করছে, সেখানে বন্ধু হিসেবে আমি কি বা সাজেশন দিতে পারি। তা আমি অ্যাজ কিছু বলিনি, বলেছি একটু সময় নিয়ে দেখ, যদি তোর মনে হয় যে যদি সব ঠিক আছে তাহলে করিস না এরকম কিছু, মানে নিস না এরকম কোনো স্টেপ। তো যাই হোক, এই জিনিসটা এখানেই থামে। এরপরে আমি কথা বলছি প্রায় ধরো 3 মাস পরে, 2-3 মাস পরের ঘটনা বলছি। হঠাৎই ও সকাল 9টার সময়, তখন আমি একটু কাজে থাকি, কাজে ব্যস্ত থাকি, আমি কাজ টাজ করে আমি এসেছি রুমে, ফোনটা নিয়েছি, দেখি ও 4টে মিসড কল। যে মেয়েটা এতদিনে কোনো ফোন নেই, মেসেজ নেই, দেখি 4খানা মিসড কল মারছে, মানে ফোন মানে এসেছে। আমি করেছি ফোন, করা মাত্রই দেখি ও মানে মরা কান্না কাঁদছে, লিটারালি মরা কান্না কাঁদছে। ঠিক আছে, মানে খুব জোরে জোরে চিৎকার করে করে হাউমাউ করে কাঁদছে। ও কি বলছে, ও কিছু একটা বলছে হয়তো, আমি কিছু শুনতে পাচ্ছি না। আমি ওকে শান্ত করার চেষ্টা করছি যে মানে তুই থাম, একটু আস্তে বল, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হয়েছে। ভয় লেগে গেছে, হঠাৎ করে এত জোরে কেঁদে উঠেছে ও ফোনটা ধরা মাত্রই। তা আমি না ভয় পেয়ে গেছি যে ওর হাজবেন্ডের কিছু হলো নাকি, ডাইভোর্স হয়ে গেল আলটিমেটলি, নাকি ধরা পড়ে গেছে কিছু, মানে কিছু বুঝতে পারছি না। তোকে শান্ত করলাম, শান্ত করে বললাম যে বল কি হয়েছে তোর।
তো বলার পর তো ও আমাকে বলছে যে দেখ, আমি এতদিন যে জিনিসটা ডাউট করছিলাম না রে, সেই জিনিসটা না ওরকম না অ্যাকচুয়ালি। বললাম যে মানে কি ডাউট করছিলি, কি না? তখন ও বললো যে আমি যে ভাবছিলাম যে আমার হাজবেন্ডের সম্পর্ক আছে কারোর সাথে, অ্যাকচুয়ালি জিনিসটা ওরকম না। বললাম যে আচ্ছা তাহলে কেমন, কি জিনিস, তুই কাঁদছিস কেন, কি বৃত্তান্ত তুই বল। তো তারপরে ও বলল যেদিনকে আমাকে ফোন করেছে ও তার আগের রাতের ঘটনাটাই বলছে। কিন্তু এর মাঝখানে যে 3 মাস ওদের মধ্যে মানে ঝামেলা আরো চরম পর্যায়ে বেড়েছে। ঠিক আছে, মানে দুজন একসাথে শোয়েও না, ঠিক আছে, এক রুমে থাকেও না তারা। তারা অফিস থেকে আসে, খায় দায় কোনো রকম, যে যারটা বাড়ে বেড়ে খেয়ে নেয়। খেয়ে ছেলেটি শুয়ে পড়ে ওই মেন যে যে বড় বেডরুমটা ওখানটায় যেটা রয়েছে সেখানে শুয়ে পড়ে। আর যে ওর সৌমিলি, সে অপোজিট সাইডের যে বেডরুমটা ওখানে শুয়ে পড়ে। তো আগের দিন রাতে হয়েছে কি, ওই খাওয়া দাওয়া করে ছেলেটি মানে ওর হাজবেন্ড শুয়ে পড়েছে ওখানে, আর ও এই অপোজিট সাইডের যে একটা যে সিঙ্গেল যেটা বললাম না যে বাথরুম রয়েছে সেই রুমটা ও শুয়েছে। তখন 11:30 12:30 বাজে হয়তো। ও ফোনের মানে মানে রিলস আর কি দেখছে ফোনে। তো করতে করতে হঠাৎ ওর যে বেডরুম মানে অপোজিট সাইডের যে বেডরুমটা মাস্টার বেডরুম সেটার দিকে চোখ গেছে। আর বলে রাখি, এই রুমটা থেকে বেডরুমের খাটটা না অনেকটা দেখা যায়, মানে খাটের বেশ কিছুটা অংশ দেখা যায়। ও দেখছে খাটে ওর হাজবেন্ডই, মানে ও যেটুকু দেখছে আর কি, উঠে মানে খাটে যদি ধরো পা লেচে আমরা বসে থাকি যে পজিশনটা একটা মানে ক্রিয়েট হয়, ওরকম বসে আছে ওর হাজবেন্ড। তো ও দেখেছে, তো দেখে ও ফোন স্ক্রোল করছে, তার মধ্যে ওর আবার চোখ গেছে, ও দেখছে ওর হাজবেন্ড আর কি খাট থেকে নেমেছে। তো ওটা দেখে ও কি করেছে, ফোনটা রেখে দিয়েছে বালিশের পিছনে। তার কারণ হলো যে ও ভাবছে যে যেহেতু ওদের মধ্যে অশান্তি চলছে, প্লাস ওদের মধ্যে মানে এরকম এখন কথাবার্তা হচ্ছে না, দুজন দুজনকে কাইন্ড অফ কথায় কথায় মানে বলে না যে ঠোকা দিয়ে কথা বলা, ওরকম করছে। তো হতেই পারে ওকে একটা কোনো একটা উল্টোপাল্টা কথা বলে দিল যে এত রাত তুমি ফোন ঘাটছো বা সামথিং। তো সেই জন্য ও কি করে, ফোনটা রেখে ও সাইড হয়ে ও যেমন শুয়েছে ওভাবেই শুয়ে ও দরজাটার দিকে তাকিয়ে থাকে। ধীরে ধীরে ও দেখে ওর হাজবেন্ডের ঘরে একটা ইয়েলো না গ্রিন কালারের একটা বাল্ব জ্বলছিল, মানে ছোট্ট মতন 0 পাওয়ারের বাল্ব জ্বলছিল। আর ওর ঘরে ওরকমই গ্রিন কালারের একটা বাল্ব জ্বলছিল, আর মাঝখানে যে এরিয়াটা ছিল তোমার ডাইনিংটা ওটা অন্ধকার ছিল। তো ও দেখছে যে অবয়বটা ধীরে ধীরে বেরিয়ে আসছে রুমটা থেকে। যখন দরজার সামনে অবয়বটা এসে দাঁড়ালো, ও দেখছে ওটা ওর হাজবেন্ড না, ঠিক আছে, অবয়বটা একটা মানে মেয়ের একটা অবয়ব, একটা মেয়ের শরীরের যে গঠন সেটাও বুঝতে পারছে, প্লাস লম্বা চুল। এবার সেটা দেখা মাত্রই সৌমিলির না পুরো গা হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে, মানে ও পুরো শিথিল, মানে ওর আর নড়াচড়ার ক্ষমতা নেই। ওর মাথায় তখন অনেক কিছু একসাথে কাজ করছে। প্রথমত ও ভাবছে যে একটা আননোন মেয়ে, আমি দরজা লক করে শুয়েছি, কি করে ঢুকলো যেখানে আমার হাজবেন্ডের সাথে আমার এখন এরকম একটা কন্ডিশন চলছে। এই জিনিসটা তো কোনোভাবেই নর্মাল না। মানে এটা যদি কোনো মেয়ে হয়ে থাকে, কোনো মানুষ হয়ে থাকে, সেটাও নর্মাল না, কারণ কি সেটা আমার জন্য বিপজ্জনক। আর যদি এটা কোনো মানুষ না হয়ে থাকে, যদি এটা অন্য কিছু হয়ে থাকে, তাও তবুও তো এটা বিপজ্জনক, মানে দুদিক থেকে বিপদ। ও না মানে ঠায় দরজার দিকে তাকিয়ে আছে, ও দেখছে যে কি হয়। আর ও পুরো একদম মানে ওর শরীর পুরো অসাড় হয়ে গেছে। ও দেখছে অবয়বটা, নারী অবয়ব যেটা ছিল, ধীরে ধীরে ডাইনিং এর দিকে এলো আর মিলিয়ে গেল। মানে ডাইনিংটা যেহেতু অন্ধকার, আর ওই ঘরের থেকে একটু আলো যেইটুখানি আসছিল সেইটুকু দেখে দেখলো আর নেই কিছু। এবার ও কন্টিনিউয়াসলি ওই দিকেই তাকিয়ে আছে। 2-3 মিনিট 4 মিনিট হয়ে গেল তাকিয়েই আছে। হঠাৎ করে ওর নাকে সেই যে গন্ধটা ও পাচ্ছিল প্রথম প্রথম, যে ওই ফ্রেগ্রেন্সটা পারফিউমের, সেই গন্ধটা আসছে। সাথে ওর এটা ফিল হচ্ছে, ও তো পাশ ফিরে শুয়ে আছে, ওর ফিল হচ্ছে ওর খাটে কেউ উঠে বসলো। মানে 2 হাত দিয়ে চেপে যখন কেউ ধরো ওঠে খাটে, খাটটা তো একটু নড়ে ওঠে, তো ওটাও পুরো কম্পনটা ফিল করলো। এবার ওটার পর বলে না যে হার্টবিট স্কিপ করা, ওর পুরো ওই অবস্থা হয়ে গেছে। মানে ওর এরকম অবস্থা হয়ে গেছে, ও বুঝতে পারছে না যে মানে ওর মানে কি করবে এখন, ওর উপায়টা কি, কি করা উচিত ওর, মানে জাস্ট ওখানে পুরো ব্ল্যাঙ্ক। তো কিছুক্ষণ ওরকম শুয়ে রয়েছে ও, 3 মিনিট 2 মিনিট 3 মিনিট হয়ে গেছে, শুয়ে আছে। অনেকটা শক্তি সঞ্চয় করে যখন দেখছে স্মেলটা পাচ্ছে না, বা একদম শান্ত, একদম মানে পিন ড্রপ সাইলেন্ট, কোনো আওয়াজ নেই, কিচ্ছু না, যখন এরকম একটা পরিস্থিতি, তখন ওর মানে ওকে তো দেখতে হবে না জিনিসটা কি, আদৌ কিছু নাকি মনের ভুল, সেটা তো ওকে বুঝতে হবে, না হলে তো সারাত্রে ফিরতেও পারবে না, শুতেও পারবে না, অসুস্থ হয়ে পড়বে। তো ও অনেকটা শক্তি সঞ্চয় করে, ও তো সাইড ফিরে শুয়েছিল, ও ঘাট মানে সাইডেই শুয়ে আছে, ঘাটটাকে জাস্ট পিছনের দিকে ঘুরিয়ে মানে বিছানাটাকে দেখার চেষ্টা করছে। তো দেখলো যে না, বিছানায় কেউ নেই।
আবার যখন দেখলো যে বিছানায় কেউ নেই, তখন একটু একটু মনে কোথাও গিয়ে একটু সাহস হলো, কোথাও গিয়ে নিজেকেই মানে দেখা সত্ত্বেও অনেক সময় হয় না যে আমরা যখন ভয় পেয়ে যাই বা কোনো জিনিস আমরা মানতে চাই না, সেই জিনিসটাকে আমরা কি করি, নিজের মনের ভুল বলেই চালিয়ে দিই। আমরা ভাবি যে হ্যাঁ ঠিক আছে, হয়তো মনের ভুল। সেই ভেবে ও কি করছে, মানে ধীরে ধীরে মানে চিত হয়ে শুয়ে মানে ও কি আর কি স্ক্যান করবে ঘরটাকে, এই আইডিয়া নিয়ে মানে পিঠটাকে আর কি পুরো একদম মানে বিছানায় রেখে ও মাথাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মানে রুমের চারদিকটা চোখটা ঘোরাচ্ছে আর কি, মানে মাথাটাকে মানে সেম রেখে চোখটা চারদিকে আর কি বোলাচ্ছে। বোলাতে বোলাতে কাউকে পাচ্ছে না, খুব ভালো কথা। আচ্ছা। হঠাৎ করে ওর যে পায়ের সামনে যে একটা তোমাকে বলেছিলাম আলমারি ছিল, আলমারিতে আয়না লাগানো ছিল, ঠিক আছে? সেই আয়নার দিকে ও যখন তাকায়, তখন ও দেখে যে অবয়বটা ও দরজার সামনে দেখেছিল ওর হাজবেন্ডের, সেই অবয়বটা দাঁড়িয়ে আছে ওই আয়নার ভেতরে, মানে আয়নাটা ও দেখতে পারছে। আর আয়নার যে রিফ্লেকশনটা সেটা হলো ওর খাট, মানে ওর মাথার পিছনে, যেখানে জায়গাই নেই, মানে একটা সরু মতন জায়গা, জানলার সামনে খাট, তার মাঝখানে যেইটুকু ওই মানে ঝাড় দেওয়ার মতন হাত ঢুকিয়ে ঝাড় দিতে পারবে ওরকম একটা জায়গায় ওই অবয়বটা ও আয়নার মধ্যে পুরো রিফ্লেকশনটা দেখতে পাচ্ছে, ঠিক আছে? এখানেই নয়, রিফ্লেকশনটা তো ও তো পুরো মুখটা বুঝতে পারছে না, অন্ধকার। ও যেটা বুঝতে পারছে সেটা হলো ওই অবয়বটা হাসছে। আর হাসিটা হলো কিরকম বলতো, ধরো চোয়াল আর নাকের নিচ থেকে কেউ ধরো মাঝ বরাবর যদি কেউ ধরো তরোয়াল দিয়ে বা ছুরি দিয়ে যদি কেটে দেয় না, ধরো চোয়ালটা ঝুলছে আর মুখের ওপর অংশটা রয়েছে, সেই অবস্থায় যদি কেউ হাসে কিরকম ফিল হবে তুমি নিজে ইমাজিন করো। যেই ফিলিংসটা হবে না, মানে ধরো হাসছে, যেই হাসুক না মানে হাসিটা খুব ভাইব্রেন্ট, ঠিক আছে? কান মানে এই কান থেকে ওই কান অব্দি হাসির যে স্মাইল লাইন যেটাকে আমরা বলি সেটা যাচ্ছে, ঠিক আছে? ওই হাসিটা হাসছে আর কি, ঠিক আছে? ওটা দেখে ওয়ার্নিং, মানে জাস্ট একদম অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস। সকালে যখন ওর ঘুম মানে ভেঙেছে আর কি, ঘুম ভাঙেনি, ওকে জাগিয়ে তোলা হয়েছে, ওর হাজবেন্ড দেখছে মানে ওকে পুরো মানে জল ছিটিয়ে ছিটিয়ে পুরো ভিজিয়ে দিয়েছে ওকে, যে কি হলো ওঠো ওঠো ওঠো, চিৎকার করছে। নিচের থেকে সিকিউরিটি গার্ডকেও মানে ডেকে এনেছে, মানে বাইরে দাঁড়িয়ে আছে, মানে ডোরের ভেতরে ঢোকায়নি, কারণ কি ওর এমন অবস্থা হয়ে গেছিল, ওকে মানে লোকটিকে ভেতরে ঢুকতে দেয়নি ওর হাজবেন্ড। তো ওকে বলে যে কি হয়েছে তোমার? তো ও না মানে মানে যখন উঠেছে ঘুম থেকে ভ্যাবাচেকা খেয়ে গেছে, মানে কি হলো, এবার ও ভাবছে কি এটা কি স্বপ্ন। ওর তখনও মাথায় ওই রাতের ওই হাসিটা, ওর চোখে মানে স্পষ্ট সেই হাসিটা, ও ভাবছে যে মানে ও সেই তখন ওই আলমারিটার দিকে তাকাচ্ছে, যে মানে পিছনে দেখছে, চারদিকটা দেখছে, ও ভাবছে কি এটা কি স্বপ্ন ছিল না কি। তখন ও বলতে বলতে ওর হাজবেন্ড বলছে যে তোমার কি অবস্থা হয়েছে, কি করেছো? তখন ও বলছে কেন কি হয়েছে, ও জানেই না কি হয়েছে। ওর হাজবেন্ড বলছে তুমি দেখো বিছানায়। ও তাকিয়ে দেখছে ও পটি করে ফেলেছে। তুমি ভাবো এত বড় একটা মেয়ে, ও ভয়ের চোটে ও পটি করে ফেলেছে লিটারেলি। তার মানে ভয়টাও সেরকম লেভেলেরই পেয়েছে। হ্যাঁ, ও পটি করে ফেলেছে, আর ওর কোনো ও জানেই না, ও অজ্ঞান হয়ে গেছে, কখনো কিচ্ছু জানে না, ও জাস্ট পটি করে ফেলেছে। ও তো মানে একটা মানে খুবই একটা মানে খারাপ কন্ডিশন, বাইরে দাঁড়িয়ে আছে সিকিউরিটি গার্ড, ওকে ঢুকতে দেয়নি, ওর হাজবেন্ড ওটা দেখি ঢুকতে দেয়নি, বাট কাউকে তো একটা লাগে না যদি কোনো এমার্জেন্সি যদি নিয়ে যেতে হয়। তো তারপরে ওর যখন জ্ঞান ফেরে তো সিকিউরিটি গার্ডকে ও যেতে বলে ওর হাজবেন্ড। তখন ও তো মানে খুব একটা মানে খারাপ কন্ডিশনে, মানে ও যে তখন ওর হাজবেন্ডকে কিছু একটা বলবে, রাতের ঘটনাটা জানাবে না ও না নিজের শিওর না। ওর মনে হচ্ছে কি আমি কি মানে কি বলছি, আমি কি সত্যি মানে এই জিনিসটা ঘটলো, যদি না ঘটে তাহলে আমি এই কাণ্ডটা কি করে করলাম, আমি কি স্বপ্ন দেখলাম না কি হলো। তখন ওর মাথায় একটা জিনিস এলো, ওর যে বান্ধবীটা তোমায় বলেছিলাম রিয়া বলে বান্ধবীটা, তো সে যে চিৎকার করেছিল না, ওর তখন মাথায় পট করে ওটা স্ট্রাইক করেছে। ও ভাবলো যে আমি একবার ওর সাথে কথা বলি তো, যে আমার কি ডাউটটা ঠিক না ভুল, একবার ওকে জিজ্ঞাসা করে দেখি। তো ও না ওই হয় না যে মানে তুক্কা লাগায়, তো ওকে ফোন করে ওকে বলে যে হ্যাঁ তুই বল তোর সাথে কি সেদিনকে কিছু হয়েছিল, তুই কিছু জানিস? তো ও তো ডিনাই করে যে না 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 কিচ্ছু হয়নি আমার সাথে, আমি এমনি তোকে তো বললাম টিকটিকি পড়েছে। তখন সৌমিলি ওকে বলে দেখ আমার সাথে কিন্তু এরকম এরকম ঘটনা ঘটেছে, যদি তোর সাথে কিছু ঘটে থাকে তুই কিন্তু আমাকে জানিয়ে দে, কারণ তুই যদি কোনো কিছু লুকাস তাহলে কিন্তু জিনিসটা এরকম হবে যে আমার জন্য এখানে থাকাটা প্রবলেমেটিক হয়ে যাবে। যদি এরকম যদি এই জিনিসটা আমারই মনের ভুল হয় তাহলে তো খুব ভালো কথা, যে আমারই মনের ভুল, ঠিক আছে। আর যদি না হয়ে থাকে, যদি তুই আমাকে কোনো কিছু মানে আড়াল করিস, তাহলে কিন্তু আমি যতদিন এখানে থাকবো আমার কিন্তু বিপদ বাড়বে।
তো শুনে তখন মেয়েটি বলে যে না, আমি তোকে বলছি কি হয়েছে, আমি তোকে বলতে চাইনি। কারণ স্বাভাবিক কথা, একটা নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশের দিনে যদি আমি তোকে এরকম একটা কথা বলি এত লোকের সামনে, তুই বিব্রত বোধ করবি, প্লাস তুই বিশ্বাস নাও করতে পারিস, খারাপও লাগতে পারে, প্লাস তুই থাকবি এখানে, একটা মানে মনে একটা ভয় প্রথম থেকে ঘর মানে বাসা বাঁধবে আর কি। তো সেই জন্য আমি বলিনি তোকে। তো হয়েছিল কি, সেদিনকে যখন ও পিছনের বাথরুমটায় গেছিল, সামনের বাথরুমে লোক ছিল বলে ও পিছনের বাথরুমে চলে গেছে। যেই মুহূর্তে ও পিছনের বাথরুমে গেছে, আর দরজাটা না বাথরুমের বাইরের দিকে ওপেন হয়, ঠিক আছে, মানে দরজাটা তোমাকে বাইরের দিকে ওপেন করে ঢুকতে হবে, আবার তোমার বাইরের দিকে ওপেন হবে জিনিসটা, ঠিক আছে। এবার ভেতর থেকে ও কি করে, সিটকিনিটা দিয়ে ও যখনই মানে আর কি কাজকর্ম করতে বসে, তখন থেকে যে দরজাটা, বাথরুমের যে দরজাটা, ঠক 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 আওয়াজ হচ্ছে, ঠিক আছে। প্রথমে ও ভেবেছে যে আচ্ছা হয়তো কোনো মানে কেউ কারোর হয়তো ওয়াশরুম ইউজ করতে হবে, সে হয়তো সেই জন্য ডাকছে। তো ও বলে যে আমাকে একটু টাইম দাও, আমার একটু সময় লাগবে, আমি আসছি, এরকমও বলে। তো বলার পরও কন্টিনিউয়াসলি ঠক 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 হয়ে যাচ্ছিল, মানে ও যতক্ষণ 5-7 মিনিট 10 মিনিট ও যতক্ষণ বাথরুমে ছিল, কন্টিনিউয়াসলি ওই ঠক ঠক আওয়াজটা হয়ে যাচ্ছে। এবার যখন এটা হচ্ছে, তো ও বুঝতে পেরে গেছে ওর বান্ধবীরা মজা করছে, যেহেতু ও তো মানে আরো 2-3 জন কালিগ ছিল ওর সাথে, প্লাস আমার যে বান্ধবী সেও তো ওর ফ্রেন্ডই হয়। তো ও বুঝে গেছে যে মজা করছে। তো ও ভেতর থেকে বলছে যে আমি আসবো না, তোরা বাজাতে থাক না, যত খুশি বাজা, আমি যত বাজাবি আরো আসবো না, বেরাবোই না, এখানেই থাকবো। তো এটা বলে। তো বলে ও যখন মানে তখন ওই ঠকঠক বাজাচ্ছে, মানে মাঝে মাঝে এই ঠকঠক ঠকঠক হয়ে যাচ্ছে। এরপর যখন ও ওয়াশরুম ইউজ করে ফ্ল্যাশ করে যখন ও বেরাতে যাচ্ছে, দরজাটাকে ও পুশ করছে, বাইরের দিকে তো ওপেন হবে, ও ফিল করছে বাইরে থেকে কেউ মানে চিপে ধরে রেখেছে দরজাটা। দরজাটা কিন্তু লক না, বাইরে থেকে যদি লক হতো তাহলে তো ও ওপেনই করতে পারতো না। ও যখন দরজাটাকে ধাক্কা মারছে, দরজার মাঝে কিন্তু গ্যাপ ক্রিয়েট হচ্ছে, তার মানে বাইরে থেকে কেউ সেম ফোর্সে দরজাটা চিপে রাখছে। তো ও ধাক্কা দিচ্ছে, এদিকে ব্যাক থেকে ও মানে যে বাইরে আছে সেও ধাক্কা দিচ্ছে, এদিকে ও বলছে, ও কথা বলে যাচ্ছে কন্টিনিউসলি, এই তোরা এরকম করিস না, কিন্তু ভালো লাগছে না, বেরা বেরা, মানে এরকম করে ও কথা বলছে। বাট এই এতক্ষণের কনভারসেশনে ও কিন্তু একবারও বাইরে যারা দাঁড়িয়ে ছিল তাদের কিন্তু কোনো আওয়াজ শোনেনি, মানে কেউ তো একবারও ইয়ার্কি মেরেও কিচ্ছু বলে, কোনো আওয়াজ শোনেনি, কিচ্ছু না, সাইলেন্ট, জাস্ট ওই ঠক ঠক আওয়াজ শুনেছে। আর এখন ওই ধাক্কা যে প্রেশারটা ক্রিয়েট হচ্ছে সেটাও দেখছে। এবার ও প্রায় 2-3 মিনিট ধরেও চেষ্টাই করে যাচ্ছে, কেউ খুলছে না। তখন ওর মনে একটা মানে হয় না যে একটা একটু আনক্যানি ফিল হচ্ছে, মানে যে গ্যাপটা ক্রিয়েট হচ্ছে ওখান থেকে নাকি ও 2-3 বার জোরে জোরে চিৎকার করেছে, এই দরজা খোল, কেউ কেউ আসো, দরজাটা খোলো, দরজাটা খোলো বলে চিৎকার করেছে। এবার তুমি ভাবো গায়ে লাগোয়া মানে তোমার ওই যে ডাইনিংটা, ওখানে আমরা সবাই বসে আছি সোফার মধ্যে, ও যদি এত জোরেই চিৎকার করেছে আমাদের শোনার কথা, বাট আমরা কিন্তু কেউ শুনিনি ওর কোনো আওয়াজ। একটাই সাউন্ড শুনেছিলাম, যেটা ও বাবা গো করে যে চিৎকারটা করেছিল, ওটাই একমাত্র আমরা শুনেছিলাম। যাই হোক, তো ও বলছে ও চিৎকার করছে, কেউ শুনতে পারছে না। তারপর ও কি করে, রাগের মাথায় অনেকক্ষণ ধরে ধাক্কাধাক্কি করার পর যখন খুলছে না, ও কি করে মানে জোরে লাথি থাত্তি মেরে আর কি বেরিয়ে যায়। এবার বেরিয়ে গিয়ে যখন ও কারণ কি দরজাটা তো বাইরের দিকেই খোলে, কেউ যদি বেরিয়ে যায় তাহলে তো ওকে সামনে, যেহেতু বললাম তোমাকে ওই ওই দেওয়ালটাতেই সোজাসুজি গেলে ডোরটা পড়বে বেরানোর, তো ওখান থেকে হবে। তো ও যখন বেরিয়ে পিছনের দিকে ফেরে দেখে কেউ নেই, ঘর পুরো ফাঁকা, ঘরে কিন্তু কেউ ছিল না, ঠিক আছে। অথচ সেম প্রেসারে বাইরে থেকে কেউ দরজা আটকানোর চেষ্টা করছিল। তো ওটা দেখে না ও একটু ঘাবড়ে যায় যে কি হলো, কেউ কি মানে পালিয়ে গেল, যদি কেউ পালায় তাহলে তো আমার চোখের সামনে দিয়ে যেতে হবে, কারণ কি আর তো কোনো রাস্তা নেই, সামনে থেকেই ওকে প্যাসেজটা ক্রস করে যেতে হবে। কেমন লাগছে এই ঘটনাটা কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনি যদি এরকম কোনো প্রবলেমে থাকেন, কোনো স্পিরিচুয়াল হেল্প চান আমার থেকে, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন ঘটনার পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। তো সেটা হওয়ার পর ও না ঘাবড়ে যায়। এবার ঘাবড়ে গিয়ে ও কিছুক্ষণ জাস্ট মানে কয়েক সেকেন্ডের জন্য একটু দাঁড়ায়, দাঁড়িয়ে ও নিজেকেই বলে যে হয়তো চলে গেছে কেউ, এরকম বলে ও না দরজার সিটকিনিটা মানে এরকম করে দরজাটা নিয়ে আটকাতে যায়। যে আটকাতে যায়, ওর এক কান থেকে আর এক কানে কেউ হি 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 করে হেসে, একটা মহিলা কণ্ঠ হেসে মানে ছুট দিল, এটাও ফিল করলো। মানে একটা কানে ওর হি 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 করে আওয়াজটা আসছে, সেটা পুরো রোট্রেট হয়ে আর একটা কানে হি 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 করে হেসে ঝট করে একটা মানে মানে কিছু একটা মনে হলো বেরিয়ে গেল চোখের সামনে থেকে, মানে কি বেরালো কিচ্ছু দেখতে পারেনি। এবার যে জিনিসটা ও যে ওরকম হাসির যে আওয়াজটা ও শুনেছে না, ওটা নাকি এতটাই ভয়ঙ্কর ছিল, ও মানে ওটা সহ্য করতে না পারে খুব জোরে চিৎকার করে ফেলে।
তো তখন আর কি আমরা সবাই ওর কাছে এসে ওকে জিজ্ঞেস করি যে হ্যাঁ কি হয়েছে। তখন ওর পর মুহূর্তেও মানে কিছুক্ষণ শক ছিল, তারপরে ভাবে যে না আমি কি বলবো, এটা কি বলা উচিত, তো ও জানায় না কাউকে। তো এই হলো জিনিস, ওকে ঘটনাটা জানায়। তো জানানোর পর সৌমিলি কি করে, নিজের হাজবেন্ডকে সবার ফার্স্টে বলে ওর সাথে ঘটা ঘটনা প্লাস ওর যে বান্ধবীর সাথে ঘটেছে জিনিসটা সম্পূর্ণটাই জানায়। জানানোর পরে আমি জানি না কেন মানুষের যতক্ষণ নিজের সাথে কোনো কিছু না হয় বিশ্বাস করতে চায় না। অথচ এটা ভাবা উচিত যে যে মানুষটা এরকম একটা মানে সে এতটা ভয় পেয়ে পটি করে ফেলেছে বিছানায়, সে তো মানে কোনো বাচ্চা না, সে 22-23 বছরের একটা মেয়ে, সে বিছানায় পটি করে ফেলেছে, সেটা একটা অনেকটাই বড় ব্যাপার। তার সাথে নিশ্চয়ই এমন কিছু ঘটেছে বলেই সে এই ভয়টা পেয়েছে। বাট ও না বিশ্বাস করে না, ওর হাজবেন্ড কোনো কারণে বিশ্বাস করে না। ওকে বলে যে হ্যাঁ তোমার মনের ভুল, তুমি কেন এসব বেশি, তুমি হরর জিনিস বেশি দেখছো, মানে এইসব বলে দেয় ওকে। রাত 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 বিরেতে তুমি ফোন ঘাটো সেই জন্য তোমার সাথে এগুলো হয়, এইসব বলে দেয়। আর এই যে বিশ্বাসটা যে করলো না, তখন কি হয় বলতো, ওদের মানে এই যে জিনিস, একই তো ডিস্টেন্স ক্রিয়েট হয়েই ছিল, নেগেটিভিটি ছিলই, এই যে বিশ্বাস না করাটা না, যেই জিনিসটাই ছিল, যেই এন্টিটিটাই ছিল না কেন, খুব এনজয় করছে জিনিসটা, এটাও বুঝতে পারে। কারণ মানে এরকম জিনিস ঘটতো ওর সাথে যে ওর চোখে মানে ও না মানে একটা রুমে গিয়ে মানে ওই স্মেল, প্রচন্ড ভাবে ও স্মেলটা পাচ্ছে, ওর হাজবেন্ডকে ডাকছে, ওর হাজবেন্ড সেম জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো স্মেল পাচ্ছে না, অথচ ওর নাক জ্বলে যাচ্ছে স্মেলে, খুব একটা তীব্র মানে পারফিউমের স্মেল। হ্যালো হ্যাঁ আমি শুনতে হ্যালো পাচ্ছি, কন্টিনিউ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ও না মানে এরকম হচ্ছে যে ও ধরো যেমন তোমাকে বললাম যে সিঁড়ি থেকে আর কি উঠে ওদের আসতে হয় ফ্ল্যাটে, মানে কোনো লিফট নেই, ও সিঁড়ি থেকে উঠছে, হয়তো ওর হাজবেন্ডও রয়েছে, ও যেহেতু ভয় পাচ্ছিল ওর হাজবেন্ডকে হয়তো ডাকলো, ধরো কখনো যেহেতু ও আগেই ফ্ল্যাটে চলে আসতো হয়তো ও ডাকলো, ওর হাজবেন্ড উঠছে, ও স্পষ্ট ফিল করছে ওর পিছনে পিছনে কেউ উঠছে, ওর হাজবেন্ড কিন্তু ফিল করছে না সেটা। ও হয়তো ধরো ছাদে গেল, ছাদে গিয়ে ও জামা কাপড় মেলছে, জামা কাপড় মেলেছে, ও ফিল করছে ছাদ মানে ওর পিছনেই কেউ দাঁড়িয়ে আছে। এবার ধরো ছাদ থেকে নেমে ও নিজের মানে যে বিল্ডিং এ ঢুকবে, ওর নিজের মেন যে বিল্ডিং সেখানে আসবে, ও বাইরেই দেখতে পাচ্ছে কেউ একজন মানে খুব আবছা করে, মানে ক্লিয়ার কোনো ভিউ নেই, আবছা করে কেউ দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। সেই জিনিসটা কিন্তু ওর সাথেই ঘটতে থাকছে, কন্টিনিউয়াসলি ঘটছে, ওর হাজবেন্ডের সাথে ঘটছে না। সুতরাং ওর বিশ্বাস করারও কোনো প্রয়োজন নেই যে ওর ওয়াইফের যে মানে মেন্টাল কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে। ওর না একটা টাইমে গিয়ে সৌমিলির নিজেকে মানে পাগল ভাবতে শুরু করেছে, ওর মনে হচ্ছে আমি তাহলে কি সাইকিয়াট্রিস্ট দেখে, মানে ওর চোখের সামনে ঘটছে বাট ওর চোখকে বিশ্বাস করছে না, যেহেতু যে মানুষটা সাথে থাকে সেই ওকে বিশ্বাস করছে না, তো ওর মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি, আমার ট্রিটমেন্টের প্রয়োজন। ঠিক আছে, এই জিনিসটা ও মানে ফিল করতে থাকে। এরপর আসে একটা ঘটনা যার জন্য ওর হাজবেন্ড আর কি বিশ্বাস করতে বাধ্য হয়। তো যেমন তোমাকে বললাম, ওর হাজবেন্ড প্রায় ওর আসার 1.5-2 ঘন্টা আগেই ঘরে চলে আসে, প্রত্যেকদিন 6টা 6:30টার মধ্যে চলে আসে, ওর আস্তে আস্তে 8টা 8:30 বাজে। তো এরকমই একটা দিনে ওর হাজবেন্ড এসে গেছে, এসে দরজাটা লক করে দিয়েছে, মানে মেন যে ডোরটা ওটা লক করেছে। এমনি ওদের কাছে যে চাবির যে সিস্টেম, যেটা মানে ওপেন করার যে চাবি সিস্টেম সেটাও আছে, দুজনের কাছেই চাবি রয়েছে। তো যেহেতু ওর হাজবেন্ড আগে ঘরে চলে আসতো, তো ও কি করতো, মেন ডোরটাই ওপেন মানে আটকে দিত। তো যখন ওর ওয়াইফ আসবে কলিং বেল বাজালে ও আর কি ডোরটা ওপেন করে দিতে পারবে। তো ও কি করেছে, ভেতর থেকে আটকে ঠাটকে ও বাথরুমে চলে গেছে। বাথরুমে গিয়ে ও শাওয়ার নিচ্ছে, ও মানে মাথায় চোখে মুখে শ্যাম্পু ট্যাম্পু দিয়েছে, সাবান শ্যাম্পু দিয়েছে আর কি ভালো মতন দিয়ে। যে শাওয়ার হয় না, শাওয়ারের যে কলটা কি হয় দেওয়ালের সাথে আটকানো থাকে, সেই কলটায় ও হাত দিতে গেছে, গিয়ে ওটা ওপেন করতে গেছে। ওপেন করতে গিয়ে ও স্পষ্ট ফিল করলো ঠান্ডা কনকনে একটা হাত ওই শাওয়ারের কলটার মধ্যে আটকে আছে। ঠিক আছে, কি বলছো গো? হ্যাঁ ও স্পষ্ট ফিল করেছে। বাট ও যেটা যখন না হট করে হাতটা সরিয়ে নিয়েছে, বাট ও কিন্তু আঙ্গুলটা ফিল করেছে। ওটা একটা জিনিস না, ওর আঙ্গুলের ওপরে ওই যে জিনিসটা ছিল আঙ্গুলের ওপরেই হাতটা পড়েছে ওর, ওরা ছাট করে হাতটা সরিয়ে নিয়েছে ভয়তে। এবার ভয়তে সরিয়ে তখন আর সাবার ছাড়ার কথা মনে নেই, ও হাত দিয়েই মানে চোখ ডলছে যে কি হলো ব্যাপারটা। এবার দেখতে পাচ্ছে না কোন রকম, সেই বালতির মধ্যে মনে একটু জল ছিল, ওটা দিয়ে চোখে মুখে কোন রকম ছিটিয়ে না ও এদিক ওদিক করে মানে দেখছে পুরো বাথরুমটা যে কি হলো ব্যাপারটা, কিছু কি ছুলাম, কিছু কি ফিল করলাম। কিন্তু ফিল ওর যে মানে হাতের যে ঠান্ডাটা লেগেছে না, ওটা তখনও মনে হচ্ছে লেগেছে, তখনও মনে হচ্ছে হাতটা অবশ্যই আছে, এতটা ঠান্ডা। ও কোন রকম সাবার টাবার ছেড়ে স্নানটা করেছে, করেও বেরাতে যাবে, বাথরুম থেকে বেরাতে যাবে।
ও শুনছে যে তোমাকে বললাম যে এই যে কমন ওয়াশরুমটা সেটা লাগোয়াই তো মানে কিচেনটা রয়েছে, ওপেন কিচেন। ও শুনছে কিচেনে যে তোমার অ্যাকোয়াগার্ড, আগেকার দিনে দেখবে এরকম অ্যাকোয়াগার্ড থাকতো যেখানে না মিউজিক হতো, মানে জল ভরার সময় তুমি মিউজিকটা চাইলে মিউটও করতে পারবে, অফও করতে পারবে, মিউজিক হতো। অনেকটা মিউজিকটা ওই ভিডিও গেমসে আমরা যেমন আগে খেলতাম না, ভিডিও গেমসে এরকম টাইপের মিউজিকটা। কারণ কি ওদের বাড়িতে যখন গেছিলাম, ও যখন ঘটনাটা বলছে এই মিউজিকটা আমার কানে বাজছিল, কারণ কি ওদের বাড়িতে যখন গেছিলাম তো ওরা জল ভরছিল, সেই আওয়াজটা আসছিল আর কি। ও শুনছে অ্যাকোয়াগার্ডটা ওপেন, এই মিউজিকটা বাজছে, কন্টিনিউসলি বাজছে, ঠিক আছে, আর জল পড়ার আওয়াজ হচ্ছে। অথচ পুরো ফ্ল্যাটে ও কিন্তু একা। ভেতর থেকে দরজা লক করে দিয়েছে, ও সিটকিনি তুলে দিয়েছে যেটাকে বলবো। এমন না যে ওর ওয়াইফ এসে বাইরে থেকে, প্রথমত ওটা টাইম নর বইয়ের আসার, প্রত্যেকদিন একটা টাইম হয়ে গেছে ও জানে। যদিও ধরো এসে থাকে, রুমটা তো ভেতর থেকে ও সিটকিনি দিয়ে দিয়েছে, মানে পুরো একদম আটকে দিয়েছে, হ্যাশবোল্ট টেনে দিয়েছে, মানে এমন না যে ও চাবি খুলেই ঢুকতে পারবে। ও বাথরুমে দাঁড়িয়ে, বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পাচ্ছে ওই যে অ্যাকোয়াগার্ডটা থেকে মিউজিক হচ্ছে, জল পড়ছে, কেউ জল ভরছে, ঠিক আছে, বোতলের টুকটুক টুকটুক আওয়াজ হচ্ছে। তো ওটা শুনে ও না ওখানে স্টান্ট হয়ে যায়। ওর আর মানে ও বুঝতে মানে বাকি থাকে না যে কি, আর তখন না ওর সবকিছু রিকল হচ্ছে, ওর ওয়াইফ যা যা ওকে বলেছে, যেই স্মেলের কথা বলছে। হ্যাঁ, আর সেই মুহূর্তে ওর নাকে ওই স্মেলটা প্রথমবারের জন্য আসে। প্রথমবার ওই একটা মানে যে তীব্র যে পারফিউমের যে একটা স্মেল ও পায়। ওটা পাওয়ার পর ওর সবকিছু মানে রিকল, মানে এতদিন যে ওর ওয়াইফকে বিশ্বাস করেনি, এত কিছু যে ওর বউ নিজেকে পাগল বলছে, সাইকিয়াট্রিক দেখাবে বলছে, এরকম ট্রিটমেন্টের দরকার বলছে, ও ব্লেম করেছে বউকে বিভিন্ন ভাবে। তো ওর এটা এখন ওর মাথায় আসছে যে ভাই আমি কি ভুলটা করেছি, মানে জিনিসটা নর্মাল না। ও বাথরুমে লিটারেলি 40 থেকে 45 মিনিট দাঁড়িয়ে আছে, স্নান করেছে, স্নানের পরেও ঘামছে, মানে ঘামের জলে আবারও স্নান করে ফেলেছে, এরকম একটা অবস্থা। তো বেরাতে পারছে না বাথরুম থেকে। প্রায় অনেকক্ষণ পর, 40-45 মিনিট পর, যখন ও কোনো আওয়াজ পাচ্ছে না, খুব মানে শক্তি সঞ্চয় করে ও দরজা খুলে প্রথমেই আর কি ও রান্নাঘরের দিকটা তাকায়। গিয়ে দেখে না ওই তোমার অ্যাকোয়াগার্ড বন্ধ রয়েছে, সুইচ টুইচ সব বন্ধ, বাট যে স্ল্যাবটা ছিল ওখানটায় জল পড়ে আছে, স্ল্যাবে জল পড়ে আছে, মানে জল না পড়লে ওই মানে ওই স্ল্যাবটার সাথে মানে কানেক্ট করা আবার একটা বেসিনও রয়েছে, বাট স্ল্যাবে জলটা না পুরো রাউন্ড করে পড়ে আছে, ঠিক আছে। তো ওটা দেখে, ও দেখে ওর বুঝতে আর বাকি থাকে না যে মানে হ্যাঁ অফকোর্স এর মধ্যে জিনিস ঘটছে কিছু একটা, মানে নর্মাল তো কিছু নেই। তো ও সাথে সাথে ওর ওয়াইফকে ফোন করে, তখন ওকে বলে যে তুমি কোথায়। তখন ও বলে যে আমি রাস্তায় আছি, আমার রাস্তায় এখনো 20-25 মিনিট বাকি। তো বলে হ্যাঁ তুমি তাড়াতাড়ি চলে আসো। তো যখন ওর ওয়াইফ আসে আর কি, সৌমিলি আসে, সৌমিলিকে সব ঘটনা বলে, তখন মানে আর কি ওরা ডিসিশন নেয় যে মানে একটা তো ব্যবস্থা করতে হবে। কারণ কি ওদের এত টাকার লোন চলছে, এত দিনের লোন, পুরোপুরি ওরা ইনভেস্টেড, ঠিক আছে, এই ফ্ল্যাটটার পিছনে পুরোপুরি ওরা এত বছরের মানে লোন নিয়ে নিয়েছে, এত টাকা দিয়ে নিয়ে নিয়েছে। ওদের পক্ষে ফ্ল্যাট ছেড়ে যাওয়া তো কোনো অপশনই নয়, মানে এটা পসিবল না ওদের পক্ষে। তো ওরা কি করে, আহ আশেপাশে ওরা যে এলাকাটায় থাকতো সেটা একটা মুসলিম এরিয়া। তো ওখানকার একজন মানে মুসলিম মৌলবী বলি, মুসলিম মৌলবীর কাছে যায়, গিয়ে আর কি বলে এই জিনিসটা। সম্ভবত যে মৌলবীটার কাছে ওরা গেছিল, মানে বলে না ভাগ্য খারাপ থাকলে সব দিক থেকে খারাপ হয়, মেবি সেও না মানে ঠক ছিল, ঠিক আছে। আচ্ছা, এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়। হ্যাঁ, মানে আর ভাগ্য দেখবে যখন তুমি কাউকে মানে কোন একটা প্রবলেমে গিয়ে পড়বে না, তখন না তারা তোমার সুযোগ নেবারই চেষ্টা করবে, সলিউশন খুব কম মানুষই দেয়, সুযোগ নেবারই চেষ্টা করে। তো ওরকম হয় যে মৌলবীটা ওদেরকে বলে কি হ্যাঁ 20,000 টাকা লাগবে, ব্যবস্থা করো, আমি ঠিক করে দেবো, আর কোনো সমস্যা হবে না। এবার যেই মুহূর্তে ওরা এত টাকার কথা শোনে, ওরা বলে যে আমাদের পক্ষে পসিবল না, আমাদের এত টাকার লোন চলছে, আমাদের সংসার চলছে, মানে আমাদের দুজনের টাকা মানে এমন কিছুই টাকা না যে আমরা 20,000 টাকা বের করতে পারবো, ঠিক আছে আপনি ছাড়ুন, আমরা অন্য কোথাও দেখছি। বলা মাত্রই মৌলবী মানে এখানেই ঠকটা প্রমাণ হয়। মৌলবীটা বলে ঠিক আছে তোমরা 20,000 টাকা পারো না, 5,000 টাকা দিয়ে আমি করে দেবো, কাজ হয়ে যাবে। এবার তুমি ভাবো কেউ যদি সত্যি 20,000 টাকার প্রক্রিয়া করে, মালপত্র ইউজ করে, আমি তোমাকে বলছি এইভাবেই বলছি, তাহলে সে কি করে এক ঝটকায় 5,000 টাকায় নেমে যেতে পারে? এটা কি পসিবল? 15,000 টাকার গ্যাপ দিয়ে মানে ডিসকাউন্ট দিয়ে দিল হঠাৎ করে, তাহলে প্রথমে 5,000 বললো না কেন? তাই না? 20,000 টাকায় কত ডিসকাউন্ট দেবে? 18,000 15,000 করতে পারে খুব বেশি, মানে 5,000-এ নেমে যাবে, এটা তো পসিবল না। তো ওদেরও ডাউট হয়, বাট বলে না যে মানুষের প্রবলেমে পড়লে তখন মানে সব দিকে যদি মানে দরজা বন্ধ থাকে, যেদিকে তাকায় সেদিকেই মানে ছুটে যেতে ইচ্ছা করে।
তো ওরা কি করে, ওই 5,000 টাকা মৌলবীকে দেয়, বলে যে আপনি প্লিজ একটু ক্রিয়া করুন, আসুন ঘরে এসে করুন। তখন উনি বলেন কি যে না, আমার কারোর বাড়িতে যাওয়ার মানে আদেশ নেই, আমি পারবো না কারোর বাড়িতে যেতে, আমি আমার জায়গায় বসেই ক্রিয়া করব, তোমাদেরকে দিয়ে দেবো জিনিসপত্র, কোনো অসুবিধা হবে না, সব ঠিক হয়ে যাবে। তো এটা বলার পর মৌলবী আর কি জল পোড়া ঠোড়া এইসব কিছু দেয়, আর কিছু ধূপ ধুনোর মতন দেয়, ঠিক আছে, মানে শক্ত শক্ত ছোট ছোট গোল গোল রাউন্ড রাউন্ড টাইপের কিছু ধুনো টাইপের দেয়, ওগুলো জ্বালাতে বলে ঘরে, সকাল সন্ধ্যা জ্বালাতে বলে। গুগ্গুল বলে ভালো। আই গেস। হ্যাঁ, ধূপই বলে, বাট একটু মোটা ধরনের, মানে গুগ্গুল গোল গোল আচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, হুম। তো ওরকম দেয়, ঠিক আছে, তো ওদের জ্বালাতে বলে। জ্বালায় তো ভালো কথা, বাট জ্বালিয়ে না কোনো কাজ হয় না আরো, না মানে ওরা কাইন্ড অফ ওদের ওদের দুজনেরই ফিল হতে থাকে ওরা না হাসির খোরাক হচ্ছে ওই এন্টিটিটার কাছে, ঠিক আছে, মানে লিটারালি এন্টিটিটা ওদেরকে নিয়ে মস্করা করছে, এরকম স্বাভাবিক। হচ্ছে। হ্যাঁ, মানে ও মস্করা করছে, এরকম মানে ও ভাবে তো মজা কাজ পাচ্ছে। হয় না, তাই না? হ্যাঁ, এরকম ভাবে তো কাজ ওকে তো হয় না। যেতে হবে ঘরটায়, এবার ওরা Exactly. মানে জাস্ট জল ছিটা দিতে। আর সবচেয়ে বড় ব্যাপার, ওদের এত কিছুর পরেও ওদের মাথায় একবারও ক্লিক করেনি যে ওদের ইভেন যে গণেশ ঠাকুরের যে ছবিটা রাখা ছিল না, ওটা ওভাবেই পড়ে থাকতো, কোনো ধূপ ধুনো। এবার দেখো, আমি এটা জানি যে সবাই বলে না যে হ্যাঁ আমি ঠাকুরের মন্ত্র পড়লাম, কই তারপরও তো কিছু হলো না, বা ঠাকুরের ছবি রাখা কিছু হলো না। বাট আমার একটা মত, যেটা আমি তো ঠাকুর দেবতা মানি, তুমি একটা মূর্তি ততক্ষণই মানে মানে মূর্তি মানে কি বলবো, একটা ঠাকুর, তুমি ঠাকুরকে যদি পুজো না করো, সেটা কিন্তু একটা নর্মাল মূর্তি, একটা শিবলিঙ্গ কিনে বা একটা ঠাকুরের ছবি কিনে তুমি যদি শোকেসে ফেলে রেখে দাও, সেটা একটা শোপিস। শোপিস ছাড়া কিন্তু কিচ্ছু না। তোমাকে যদি সেই ঠাকুরকে তোমাকে জাগরিত করতে হয়, তার শক্তি তোমায় দেখতে হয়, তোমাকেও কিন্তু সেম এফোর্ট দিতে হবে তার পিছনে। তুমি জাস্ট একটা ছবি, Exactly. একটা ওয়ালপেপার টানিয়ে রেখে দিয়েছো, একটা ক্যালেন্ডার টানিয়ে রেখেছো, ডাজন্ট ম্যাটার। তোমাকে তার পিছনে তাকে ভক্তি, তুমি একটা পাথরকে প্রণাম করো না প্রত্যেকদিন, তুমি তাকে ধূপ ধুনো দাও, তুমি সেখান থেকে পজিটিভ এনার্জি পাওয়া শুরু করে দেবে। আর সেখানে তার তুমি থেকেও একটা বড় কথা, যারা এরকম টাইপের অভ্যাসে অভ্যস্ত নয়, ঠিক আছে, আমরা তন্ত্র হুম মতে কাজ করি, বিভিন্ন হুম জিনিসপত্রের মধ্যে ইনভলভ রয়েছি, এখানে একটা কথা বলি, সবার জানাটা প্রয়োজন, ঠিক আছে, কারণ এখন তো অনেক ইয়াংস্টারই নিজের ফ্যামিলি লাইফ শুরু করছে, ঠিক আছে। হুম বাড়িতে মূর্তির থেকে বেশি আমি বলবো ফটোতে ঠাকুরের যে ছবি রয়েছে সেটাকে রেখে প্রতিষ্ঠা করে দেন পুজো করাটা বেটার। মূর্তিতে অনেক হুম ঝামেলা রয়েছে, যদি প্রপারলি তুমি পুজো না দিতে হুম পারো। সব থেকে বেটার হচ্ছে ঠাকুরের একটা ফটো রেখে দেওয়া এবং সেটাতে প্রাণ প্রতিষ্ঠার পরে ফটোটাকে পুজো করা, ঠিক আছে। বাট হুম মূর্তি যদি ফাঁপা হয় ভেতর থেকে, সেটাও কিন্তু খুব নেগেটিভ, খুব প্রবলেমেটিক হয়ে দাঁড়ায় মাঝে মধ্যে, হুম যেটা আমি হুম দেখেছি বাস্তু ভিজিট করতে গিয়ে। তারপর কি হলো? সেটাই বলছি, আমারও সেটাই মত যে দেখো, ঠাকুরের ছবি হোক মূর্তি হোক, তুমি যদি সেটাকে একটা মানে আমরা বলি না যে পাথরকেও যদি আমরা ভক্তি ভরে পুজো করি, তার মধ্যেও শিব আছে, তুমি তার মধ্যে থেকে পজিটিভ এনার্জি পাবে, সেই পাথরই তোমাকে রক্ষা করবে। তো কিন্তু তুমি যদি একটা ফটো রেখে দাও, তার দিকে তুমি ফিরেও তাকাচ্ছ না, জাস্ট একটা মানে ওয়ালপেপার হিসেবে রেখে দিয়েছো, সেই ফটোতে কোনো কাজ হবে না তোমার। আর এত কিছুর পরেও ওদের মাথায় নেই যে আমি ঘরে একটু পুজো পার্বণ করি, কিচ্ছু নেই ওদের মাথায়। মানে সেটা কিসের জন্য আমি জানি না, সেটা নেগেটিভ ইভেন এফেক্টেই ওরা তো আগে গৃহপ্রবেশটাও থেকেও করেনি করতো না। প্রপারলি। হ্যাঁ, গৃহপ্রবেশ করেনি, ইভেন ওদের ভাড়া বাড়িতেও কিন্তু কোনো ঠাকুরের ব্যবস্থা ছিল না। এমন না যে ওরা মানে আগে প্রচুর ঠাকুর দেবতা মানতো, হঠাৎ করে ওদের মানে মন থেকে উঠে গেছে, এমনটা নয়। আর আমার মনে হয় যে নেগেটিভ এন্টিটি গুলো তাদেরকে বেশি এফেক্ট করে না, যারা এই ধরনের মেন্টালিটি নিয়ে চলে, যে আমাদের টাইম নেই, আমরা ব্যস্ত আমাদের লাইফে, ভাই আমাদের অত টাইম নেই ঠাকুর দেবতা নিয়ে। তো তখনই তখন বশ করতে ঠাকুর সুবিধা দেবতাও হয়। ব্যস্ত হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, ব্যর্থ হয়ে যায়, ঠাকুর দেবতা তোমায় কি করে বাঁচাবে যদি তুমি তাকে নাই ডাকো, তাই না? তো সেরকমই হয়। তো এন্টিটিটা না ওদেরকে নিয়ে কাইন্ড অফ মশকরা করতে থাকে। এরকম হয় যে ধরো ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে ডাইনিং টেবিলে রেখেছে, ওর হাজবেন্ডকে ডাকছে যে আসো খেয়ে নাও। ওর হাজবেন্ড দেখে এসে বলছে কোথায় খাবার, কোথায়? গিয়ে পুরো রান্নাঘর খুঁজছে, কোথাও নেই, ফ্রিজ খুলে দেখছে ফ্রিজে খাবারটা কিন্তু গরম, টাচ করছে খাবারটা গরম কিন্তু ফ্রিজে রয়েছে, ঠিক আছে। ওরা ফিল করতে পারছে যে যে বেডরুম, ওর যে মাস্টার বেডরুম, ওখানটা ওরা বসে আছে বা শুয়ে আছে, যাই হচ্ছে, রাত বিরেতে ওরা আওয়াজ শুনতে পাচ্ছে পাশের রুম থেকে ওই ড্রেসিং টেবিলের যে জিনিসপত্র কেউ না ভাঙচুর করছে, মানে একটার পর একটা নিয়ে, একটা নিচ্ছে ছুঁড়ে ফেলছে ভাঙছে, আবার একটা নিচ্ছে ছুঁড়ে ফেলছে ভাঙছে। এমনটা না যে একসাথে কিছু একটা পড়ে গেল, ওরকম না, নিচ্ছে আরামসে ভাঙছে, নিজের ওকে। ইচ্ছে মতো ভাঙছে, এরকম হচ্ছে। তো মশকরা চলছে ওদের সাথে, ওদের কোনো লাভ হয়নি। গেল সেটা। লাস্ট যখন ওদের সাথে আমার কথা হলো 2025 সালের জানুয়ারি মাসে, তখন শুনলাম ওরা আবার একটা ভাড়া বাড়িতে চলে গেছে, মানে আশেপাশে কোনো একটা ভাড়া বাড়িতে গেছে। আর এই মুহূর্তে ওরা কি করছিল, এই নতুন কিছু প্রক্রিয়া, হয়তো ক্লিনজিং প্রক্রিয়া, আমি জানি না,
এই ব্যাপারে আমি অতটা অবগত নই, তুমি হয়তো জানবে। ক্লিনজিং করায় হয়তো কোনো মানে মেথড আছে হয়তো, যার মধ্যে ওরা মানে ইন্টারনেট ঘেটে এরকম প্রক্রিয়া জানতে পারে যে এরকমই অনলাইনে কারোর সাথে যোগাযোগ করে ক্লিনজিং করায় আর কি ঘরটা ওরা। তোরা তখন যখন ওর সাথে কথা হয়, ও বলে যে আমরা এখন থাকতে পারছি না, আপাতত 20-22 দিনের জন্য আর কি যেতে পারবো না, ঘরটাকে রাখতে হবে। যারা আর কি রয়েছে, যারা কাজ করছেন তারা ওখানে থাকছেন, ওখানে কাজ করছেন, তো তারপর আর কি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো ভালো কথা। তো তারপর আর কোনো কথাবার্তা হয়নি, আমিও জানি যে আচ্ছা ঠিক আছে, সবই ঠিক আছে। এরপর আমার ওর সাথে সেপ্টেম্বর মাসে কথা হয়। ঠিক আছে, একদম ডাইরেক্ট জানুয়ারিতে লাস্ট কথা হয়েছিল, তার মাঝখানে আর কোনো কথা না, ওই টুকটাক মেসেজে প্রথমের দিকে কথা হয়েছিল, আর কোনো কথা হয়নি। সেপ্টেম্বরের মাসে এটা কোন ওর সাল? সাথে আবার, এটাই 2025-এর কথা বলছি, ও সেপ্টেম্বর এই মাসে রিসেন্ট, কথা হয়। ওকে। হুম, সেপ্টেম্বর মাসে কখন কথা হয়, কিছু একটা বলতে হয়তো ফোন করেছিলাম, কিছুটা উইশ করতে, সামথিং ওর জন্মদিন বা বিবাহবার্ষিকী এরকম কিছু একটা ছিল মেবি, তো বলতেই আর কি ফেসবুকে দেখে আর কি উইশ করতে ফোন করেছিলাম। তো তখন ও যেটা আমাকে বলে শুনে সত্যি বলতে মানে শকড হই, প্রচন্ড খারাপ লাগে। মানে হয় না যে মানে মানে তুই প্রচন্ড মানে ভেঙে পড়ি, মানে খারাপ লাগে, মানে একটা মেয়ে হয়ে এরকম একটা শোনাটা খুব কষ্টের আর কি। শুনতে পারি যে ওরা যখন মানে এই জানুয়ারি মাসে তো বললাম তোমার ক্লিনজিং হয়ে গেছে, তারপর ওরা ফেব্রুয়ারি মাসে আবার শিফট করে ঘরটায়। শিফট করার পর ব্যাপারটা এরকম হয় যে সবকিছু নর্মাল। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে মানে যখন সবকিছু নর্মাল চলছে, সৌমিলি কনসিভ করে। ঠিক আছে, ভালো কথা। ওরা মানে যেই জিনিসটা ওরা চাইছিল এতদিন ধরে, প্রায় এর মধ্যে ভাবো তুমি কিন্তু 5টা বছর কেটে গেছে। ওদের কিন্তু অনেকদিন আগে প্ল্যানিংটা করার কথা ছিল, বাট এই যে ঘটনাটা হচ্ছে সেই 2021, 22, 23, 24, 25, 5টা বছর এই ঘটনাগুলোর মধ্যে কেটে গেছে। ঠিক আছে, সব তো আমি জানি না, আমাকে যেইটুকু মানে ওই ছাড়া ছাপটা ভাবে যেইটুকু শুনেছি আমি, তো সেটাই আমি তোমাকে বলতে পারছি। এর মাঝখানে আরো না জানি কত কিছু ঘটেছে। তো এই 5টা বছর পর আর কি, যেটা মানে ওর বিয়ের প্রায় 8 বছর হয়ে গেছে, আর এই ঘরে আসার 5 বছর পর আর কি ও কনসিভ করে ফার্স্ট টাইমের জন্য। আহ এপ্রিল মাসে কনসিভ করে ও। ঠিক আছে, ভালো কথা। তোর হাজবেন্ড যখনই ও কনসিভ করে তখনই ওকে বলে দেয় যে তোমাকে আর কোথাও গিয়ে কাজ করতে হবে না, কারণ কি প্রথমত 5তলা ফ্ল্যাট, কোনো লিফটের ব্যবস্থা নেই। ঠিক আছে, হেঁটে হেঁটে উপরে উঠতে হচ্ছে, নামতে হচ্ছে, তো এখন এই অবস্থাতে কোনো দরকার নেই, তুমি শুধু ঘরে শুধু রান্নাটুকু করো, বাকি যাবতীয় যা কাজকর্ম আছে মানে আমি করে দেবো। মানে ওর হাজবেন্ডের সাথে তখন ওর সাথে ওর যে প্রথমের যে সম্পর্কটা ছিল, সুন্দর সম্পর্ক, ওটা কিন্তু আবার এসে গেছে। ঠিক আছে, ওর হাজবেন্ড খুব আন্ডারস্ট্যান্ডিং, বোঝে, দুজনের মধ্যে ভালোবাসা আবার সেই সেম মানে সেই এফেক্টে চলে গেছে ওরা। ভালো কথা, ও শুধু ঘরে রান্নাটুকুই করতো, বাকি টাইম ওর রেস্ট নিত। ওর হাজবেন্ড অফিস যাওয়ার আগে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, যেইটুকু বাসন বেরিয়েছে ধোয়া, ইভেন বাড়িতে আসার পর যাবতীয় যেইটুকু যা কাজ আছে সবকিছু করে রাখতো, সবকিছু করে দিত, যাতে ওকে কোনো টেনশনই না নিতে হয়, ও শুধু রান্নাটুকু করতো। এরকমই একটা টাইমে, এটা তোমার এপ্রিল, মে, জুন, জুলাইয়ের কথা বলছি, প্রেগনেন্সির তখন ওর 2.5-3 মাস হয়ে গেছে। ও এরকমই দুপুরবেলা খেয়ে দে ঘুমিয়েছে, শুয়েছে, 2টা 2.5টে বাজে হয়তো, শুয়েছে, শুয়ে পড়েছে। ওর ঘুম ভাঙে খুব একটা মানে তীব্র আস্তে একটা গন্ধে। ঠিক আছে, খুব একটা আস্তে একটা গন্ধ না, ঘুম মানে তখন ও তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছে, শুয়ে আছে বিছানায়। ওর হাতটাও বিছানায়, মানে যেহেতু যেই ওই ঘরটায় শুয়ে আছে, যেই ঘরটায় বাথরুমটা ছিল, ঠিক আছে, আচ্ছা। ওই ঘরটায় শুয়ে আছে। ওর হাতটা তখন সব নর্মাল, ওর হাতটা না বিছানার পাশে যায়, মানে বিছানাতে মানে হাতটা ফেলে, সোজাসুজি শুয়েছিল, তো হাতে না কিছু একটা ভেজা ভেজা টাইপের মানে লাগে আর কি। তো ও উম, মানে মানে দেখতে চেষ্টা করে, বাট যেহেতু ঘুমের চোখে মানে বুঝতে পারছে না, চোখ ডলছে, এরকম করে উঠে বসেছে। উঠে বসে যখন আর কি মানে ঘুম ভেঙেছে, ঠিক আছে, ও দেখছে ও একটা হলুদ রঙের নাইটি পরেছিল। ঠিক আছে, আর ও বিছানার যে যে বেড কভারটা ছিল সেটা ছিল হালকা গোলাপি রঙের। ও দেখছে ওর বুকের নিচ থেকে মানে পেটের কাছ থেকে পুরো বিছানা, ওর পুরো নাইটি না রক্তে লাল হয়ে আছে। ঠিক আছে, কি বলছো? পুরো রক্তে লাল, আর পুরো ভেজা, মানে শোকানো না, পুরো চপচপ করছে রক্তটা। মানে ও হাত দিচ্ছে তো ভেজাও ফিল করছে, হাতে পুরো রক্তটাও ছাপটা দেখতে পাচ্ছে, মানে পুরো রক্তে চপচপ, পুরো ওর হলুদ নাইটি পুরো লাল, মানে সামনে থেকে পেছন থেকে কি বলবো তোমাকে, মানে যেখানে ও শুয়েছিল সেই এরিয়াটা ইভেন এতটা রক্ত ছিটিয়েছে জানি না কি করে, বালিশেরও কিছুটা অংশে রক্ত লেগে গেছে। ও ঠিক কিছু আছে, বুঝতে পারেনি? কিচ্ছু বুঝতে পারেনি। ওটা দেখে না ও না পুরো ভ্যাবাচাকা খেয়ে গেছে। ও পারছে না, ও না মানে কি হলো, মানে ও পুরো কাঁপছে,
ও কেঁদেই চলেছে। ও মানে ও যে ফোন করবে ওর হাজবেন্ডকে, ওর সেটাও ক্ষমতা নেই, ও কেঁদে চলেছে জাস্ট। ও অঝরে কাঁদছে। ও 15-20 মিনিট কাঁদার পর হয়তো ওর বরকে ও ফোন করে ওকে বলে যে মানে কোন রকম ও মানে কাঁদতে কাঁদতে গোঙাতে বলে যে তুমি আসো। তোর হাজবেন্ডের আসতে তারপরে 1 ঘন্টা ছিল, ও ওইভাবেই 1 ঘন্টা ধরে ও ওভাবেই বসেছিল কন্টিনিউয়াসলি ব্লিডিং এর মধ্যে। তোর হাজবেন্ড ওকে ওভাবে এসে যখন দেখলো, দেখে তো মানে পুরো একদম মানে মাথা টাথা মানে ওর ঘুরে যাওয়ার মতন অবস্থা। বিচ্ছিরি গন্ধ বেরাচ্ছে, রক্তের যে আসতে মানে একটা গন্ধ হয়, পিরিয়ডস এর যে গন্ধটা অ্যাকচুয়ালি, সেই গন্ধটা বেরাচ্ছে পুরো ঘর দিয়ে। পুরো বিছানা বালিশ গা হাত পা পুরো রক্তে ভিজে চুপচুপ। ওই দেখে ও তো ফার্স্টে মনে হয় কোনো ক্রাইম সিন হয়ে গেছে, মানে দেখে এরকম ফিল হচ্ছিল মনে হচ্ছে পুরো ক্রাইম, মানে কোনো ক্রাইম ঘটেছে এখানে। ওকে। মানে ওটা দেখে ওর হাজবেন্ড মানে নিজেই মানে কিছুটা সামলানোর জন্য মানে কিছুটা সমানে ঘর থেকে বেরিয়ে যায়, রুম থেকে বেরিয়ে যায়। মানে এরকম একটা জিনিস ও দেখে ফেলেছে, ও ভাবতে পারছে না। আবার নিজেকে সামলে কোনো রকম ও রুমে ঢুকে ও আর কি কোনো রকম ওকে কোলপাজা করে নিয়ে যায় নিচে। নিয়ে গিয়ে ও মানে তাড়াতাড়ি করে কোনো মানে ডক্টরের কাছে, আশেপাশে যে ডক্টরই ছিল না কেন, মানে তখন আরো ও যে ডক্টরের কাছে মানে দেখাচ্ছিল, নিউ টাউনে কোনো ডাক্তারকে দেখাচ্ছিল, তার কাছে যাওয়ার আর টাইম নেই। ও আশেপাশে বারাসাতের মধ্যেই কোন একজন গাইনিককে দেখায়। গিয়ে মানে ওকে মানে বলে যে চেক করুন। তো চেক করে ডক্টর অ্যাজ ইউজুয়াল যে জিনিসটা আমরা ভাবছি, ওর মানে বলে যে ওর বাচ্চা তো নেই, মারা গেছে। মিসক্যারেজ হয়ে গেছে। হ্যাঁ, মিসক্যারেজ হয়ে গেছে। আর মিসক্যারেজ হয়েছে কি করে, ওর ডাক্তারের অনুমান ওর পেটের মধ্যে কেউ ভারী কোনো জিনিস দিয়ে আঘাত করেছে, বা ও হয়তো উল্টো ভাবে পড়ে গেছে। ঠিক আছে, খুব জোরে পড়ে গেলে এরকম জিনিস, মানে এতটা ব্লিডিং হওয়ার কথা না, মানে ওর শরীরে অর্ধেক ব্লিডিং হয়ে মানে বেরিয়ে গেছে। তুমি বলছি না যে বিছানাপত্র জামা কাপড় রক্তে, তখনও মানে ও ও প্রায় ধরো 2.5-3 ঘন্টা শুয়েছিল। 2.5-3 ঘন্টায় জানি না এমন কি হলো, ওর যখন উঠেছে তখনও চুপচুপ করছে রক্তে। ঠিক আছে, মানে তখনও ব্লিডিং হচ্ছে, কিন্তু ওর বডি থেকে রক্ত পড়ছে ওর তখনও। তো ও বলছে যে মানে একে তো মানে বাঁচানোই, মানে এমন কন্ডিশন ওকে বাঁচানোই, মানে সাথে সাথে ওকে মানে বারাসাত যে হসপিটাল রয়েছে ওখানে রেফার করে দেয়, মানে তাড়াতাড়ি করে নিয়ে যাও। তো ওখানে ওকে রাখা হয়। তো সৌমিলি এটাই বলছে যে মানে ও জানে না ওই 2.5-3 ঘন্টার মধ্যে মানে ওর সাথে যদি কিছু হয়, ওকে যদি কেউ বাড়ি মারে বা কিছু হয়, ও তো বুঝবে, ও তো ফিল করবে। ও তো আরামে Exactly. ঘুমাচ্ছিল, হ্যাঁ। আরামে ঘুমাচ্ছে। ইভেন ও যখন ঘুম থেকে উঠছে, ওর এতটাই ঘুম, ওর চোখও খুলতে পারছে না, মানে আরামে ঘুমিয়েছে, মানে রিল্যাক্সে ঘুমিয়েছে। ও জানেই না কি হয়েছে। এটা কি করে পসিবল যে ওর পেটে কেউ বাড়ি মেরে চলে যাবে বা ও উল্টে পড়ে যাবে? ওর কি খেয়াল হবে না? আর এমনি যখন একদমই তাই। প্রেগনেন্ট, মানে মানুষ যখন প্রেগনেন্ট থাকে মেয়েরা, তখন তো তারা কনসিয়াস থাকে, নর্মাল টাইমের থেকে অনেকটা বেশি কনসিয়াস ভাবে ওরা চলাফেরা করে। তো সেই ক্ষেত্রে এটা তো পসিবল না। তো ওর সাথে 2.5-3 ঘন্টায় এমন কি হলো যেটার জন্য ও আর কি মানে এই জিনিসটা ঘটলো। আর একটাও জিনিস যেটা ও বলেছে, মানে যেটা আমাকে বলছে যে দেখ, মানে ওখানে ওরা থাকে না, ঠিক আছে, ওরা ওই ঘরটাকে মানে আর কি তালা বন্ধ করে আবার ভাড়া বাড়িতেই চলে গেছে, শিফট করে গেছে। এখন দুটো জায়গারই আর কি মানে ভাড়া বাড়িরও টাকা ওদেরকে দিতে হচ্ছে, ওই বাড়িরও লোন শোধ করতে হচ্ছে, কারণ কি যতক্ষণ না কাউকে পায় আর কি বিক্রি করার মতো, ততক্ষণ তো মানে সম্ভব না, লোনটা তোকে দিতেই হচ্ছে। তো বলে দেখ, ওই যেই 1 ঘন্টা ধরে ওর হাজবেন্ড আসেনি, ও যে বসে বসে কাঁদছিল না, ও সেই মুহূর্তে ওই ইয়ের মধ্যে ওই যে তোমার যে আষ্টে গন্ধ, তার মধ্যে ওই পারফিউমের গন্ধটা পাচ্ছিল। ঠিক আছে, ওর নাকে সেই পারফিউমের গন্ধটা 5 মাস পর, 5 মাস সব নর্মাল, সব ঠিক, কোনো ঝামেলা নেই, 5 মাস পর সেই পারফিউমের গন্ধটা ওই রক্ত ভেজা বিছানায় বসে ও সেই নাকে পাচ্ছিল। আর সেই জন্য ও আরো অঝরে কাঁদছিল। ও বুঝতে পারছিল যে ওদের খুব বড় একটা ভুল হয়ে গেছে এই ঘরে থাকাটা। মানে একটা প্রাণ যে এখনো ভূমিষ্ঠই হয়নি, তাকে তার আগেই মেরে ফেলা হলো, তাই না? তো ওরা সেই ভয়টা আর কি মানে চলে গেছে, মানে আর কি শিফট করে যায়, কারণ কি মানে প্রাণ সংশয় হয়ে যাচ্ছে না, মারা যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যেতে পারে না? হয়ে যাচ্ছে তো, হয়ে তো যাচ্ছে অলরেডি। কারণ কি একটা বাচ্চা যে 2.5-3 মাস হয়ে গেল, সবকিছু নর্মাল, সব ঠিক, শুলো ভালো মতন, কি সুন্দর ভাবে শুলো, হঠাৎ করে জিনিসটা কি হলো, ঘুম থেকে উঠে এত রক্ত কোথা থেকে এলো? মানে ও না পুরো সাদা হয়ে গেছিল, মানে এত রক্ত বেরিয়েছে, মানে প্রচুর রক্ত ওকে দিতে হয়েছে সেই সময়। আমাকে দুটো প্রশ্নের উত্তর দাও। ফার্স্ট, সেটা হচ্ছে যে এই বাড়িটার হিস্ট্রিটা কি ছিল? বাড়িটার হিস্ট্রি বলতে দেখো, বাড়িটার হিস্ট্রি আমিও জিজ্ঞাসা করেছিলাম যে তোরা কিছু জানতে, কারণ কি যে বিক্রি করেছিল তাকে আগে ধরে পেটানো উচিত, এক্সাক্ট কথা, তাকে ধরে পেটাও। এবার দেখো, আমি এটা বলছি পেটানো উচিত, ওরাও তো কাউকে বিক্রি করবে, মানে এদের সাথে যে ঘটনাটা ঘটেছে,
এরাও তো কাউকে বিক্রি করবে, তো তাদেরও হয়তো তাদের সাথে যদি এরকম কিছু ঘটে, ভগবান না করুক ঘটুক, যদি ঘটে তাহলে এরাও তো ওনারকে নিয়ে এটাই বলবে না। তো বিষয়টা হলো যে হয়তো যে আগের ওনার, ওনারের সাথেও এরকম টাইপের হুম, কিছু ঘটেছে, যার হ্যাঁ জন্য হতে এত পারে। কম টাকা ওরা বেতন ওরা দিয়েছে। জানতে কিন্তু পারেনি, এটাই হলো মেন ব্যাপার। ওরা যখনই কন্ট্যাক্ট করে, মানে জিনিসটা যখন প্রথমে যখন আমি বললাম না যে হুম 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 সৌমিলির হুম সাথে যে ঘটনাটা ঘটলো, তখনই ও ফোন করেছিল ওনারকে। একটা জিনিস আমি বলে বলে রাখি, ওনার মাঝখানে এসেছিল, আগের যে ওনার মাঝখানে একবার দুবার এসেছিল, কোনো হয়তো ওই লিগ্যাল কোনো কাজের জন্য হয়তো এসেছিল। যখনই ওনার আসতো না, ও কখনোই অত দূর থেকে আসতো, ও কিন্তু কলকাতার সল্টলেক বা সামথিং ওই দিকে মানে ওনার বাড়ি, ঠিক আছে। হুম, উনি অত দূর থেকে ট্রাভেল করে আসতেন, উনি কিন্তু ঘরের ভেতরে ঢুকতেন না। বুঝতে পারছি আমি। উনি সবসময় দরজার মেন গেটের বাইরে যে প্যাসেজটা, ওখানটা দাঁড়িয়ে কথা বলতেন। ও যতবারই বলতো যে আপনি আসুন, বেশিরভাগ মানে ছুটির দিন হয়তো শনিবার ও ছুটি পেয়েছে, ও তো মানে নার্সিং প্রফেশনে রয়েছে, ওদের শনি রবিবার বলে কোনো ব্যাপার না, হুম যেদিন হুম কেউ হুম। ছুটি নিত। ও হয়তো ছুটি নিল, বললো যে আপনি এই দিন আসুন কাজের যদি আপনার দরকার হয়। যখনই আসতো উনি উনি বাইরে দাঁড়িয়ে থাকতো, ওকে এত রিকোয়েস্ট করতো আপনি আসুন, একটু জল খান, ভেতরে একটু বসুন, একটু মিষ্টি খান। আসতোই না, ওকে ঢোকানো যেতই না ঘরের ভেতরে, ও বাইরেই দাঁড়াতো, বলতো না আমার খুব ব্যস্ততা, অথচ ব্যস্ততা দেখিয়ে বাইরে কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলছে, বাট ঘরের ভেতরে ঢুকবে না। এই জিনিসটা ও ফলো করেছিল। তোমার ঘটনা কিন্তু থেকে এটা তো ক্লিয়ার যে যে এই জায়গাটা ক্লেন্স করেছিল বা যাই করেছিল সে প্রপারলি কাজ করতেই পারেনি। করতে পারেনি। দেখো করতে পারেনি সেটা তোরা বোঝেনি না, কারণ কি দেখো 5 মাস কিন্তু ওদের কোনো প্রবলেম হয়নি। 5 মাসটা কিন্তু কম না, যেখানে ওরা প্রত্যেকদিন ফেস করছে। গভর্নমেন্ট অবস্থাতে ছিল, ধরো আমিও যখন কোনো বাস্তুতে কাজ করি বা এরকম টাইপের স্পিরিচুয়াল হেল্পের জন্য আমি যাই, ঠিক আছে, বা এরকম টাইপের কোনো প্রবলেমের মধ্যে মানুষজন রয়েছে, ঠিক আছে, ফার্স্ট অফ অল একটা ওভারঅল গৃহবন্ধন তো করতেই হয়, ঠিক আছে, তার সাথে সাথে কনস্ট্যান্ট একটা আপডেট নিতে হয় যে কোনো প্রবলেম হচ্ছে কিনা, কিছু আনক্যানি ফিল করেছে কিনা, হুম বা কোনো রকমের কিছু আবার হচ্ছে কিনা, এই ব্যাপারটা করতে হয় স্পিরিচুয়াল হেল্পের ক্ষেত্রে। বাট হুম অবভিয়াসলি অনেকেই এই প্রসেস মানেন না, তার জন্য অনেকের কাছে ঘুরে এসে আমার কাছে যখন আসে তখন আমি বুঝতে পারি যে প্রপারলি কাজটা করা হয়নি। তোমার এই ঘটনাটা সাংঘাতিক ছিল মৌসুমী, সাংঘাতিক ঘটনা ছিল। মানে আমি শুনছিলাম এখন, আমি না ভেতরে পুরো ঢুকে গেছে এই ঘটনাটার। তুমি একটা জিনিস যেটা সেটাই। করতে হুম পারো সেটা হুম হচ্ছে সৌমিলি যে রয়েছে তাকে আমার সাথে একবার যোগাযোগ করতে বললাম, আমি একবার কথাবার্তা বলে দেখবো। যেটা হুম মেন ব্যাপার সেটা হচ্ছে এরকম টাইপের যে এন্টিটি গুলো রয়েছে না, এগুলো পিছু করে কিছু হুম কিছু এনার্জির ট্রেস থেকে যায় মানুষের মধ্যে। তুমি ধরো একটা জায়গা থেকে ঘুরে এলে, তোমার হাওয়া হুম বাতাস কিছু একটা লাগলো সো কল্ড, বাট তুমি ফিরে আসার পরেও কিন্তু তোমার ওই এফেক্টটা থাকবে যতক্ষণ না তুমি না কাটাচ্ছ প্রপারলি, তাই না? হুম 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 যাই হোক, এই যে সেটা টোটাল হয়। ঘটনাটা তুমি শেয়ার করলে, ঠিক আছে, তোমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স কি? মানে তুমি তো গেছিলে বাড়িটার মধ্যে, রাইট? এবং হ্যাঁ। সেখানে বেশ কিছুক্ষণ ছিলেও, হুম প্যারানর্মাল কিছু আমার হোক বা না হোক, বাট তোমার হুম মনেটা কি হয়েছিল? ওখানে ভাইবসটা কেমন ছিল? ভাইবস বলতে দেখো মানে আমার এটা ফিল হয়, আমি আমি যেটুকুনি, আমি তো অনেক ঘটনা শুনি দেখি, বা আমি মানে কি বলবো, এই এই জিনিসগুলোর সাথে যুক্তও ছিলাম একটা টাইমে, বলতাম তোমাকে করি। তো আমি যেটুকু মানে সার্চ করেছি, রিসার্চ করেছি, যাই বলো, আমি দেখেছি না, মানে তুমি ধরো মানে এরকম খুব কমই হয় কোনো জায়গায় গেলে যাওয়ার মাত্রই তোমার একটা কিছু এফেক্ট হলো, তুমি বুঝে গেলে যাচ্ছে এখানে কিছু একটা আছে, ওটা খুব কম ক্ষেত্রে হয়, ওটা কিন্তু হয় না সবসময়। আমি এই বাড়িটায় যে গেছিলাম, আমি সত্যি বলছি আমি কিন্তু কিচ্ছু ফিল করিনি। আমার খুব নর্মাল একটা স্বাভাবিক যে ঘর, সেরকমই লেগেছিল। আমি যখন ওর মুখে ঘটনাগুলো শুনছিলাম, আমার না রুম গুলো সব চোখের সামনে ভাসছিল। আমার ফিল হচ্ছিল যে মানে এইভাবে ওইখানটা তো আমি বসেছিলাম, আমি এই টয়লেটটাই তো ইউজ করেছিলাম, আজকে ওই টয়লেটের পাশে ওই ওই যে আলমারিটা, সেই আয়নাতে আমিও নিজের মুখ দেখেছি, আমিও তো দেখে চুল ঠিক করেছিলাম বেরানোর সময়, ওখানে ও এই জিনিসটাকে দেখলো। মানে জিনিসটা না খুব মানে একটা ভেতর থেকে, মানে যে যখন তুমি একটা জায়গা থেকে নর্মালি ঘুরে আসবে, তারপর যখন ওই জায়গাতে একটা কিছু তুমি এরকম একটা মানে ভয়ঙ্কর কিছু খতরনাক কিছু শুনবে, তোমার আরো ভয় লাগবে যে ভাই আমি তো কিছু ফিল করিনি, তাহলে কি আমি কি দেখতে পারিনি, সে কি তখনও ছিল? তো আমার এই জিনিসটাই ফিল হয়। অ্যাজ সাচ যদি বলো, ঘরটা দেখে আমার খুব নর্মালি একটা ফিল হয়েছিল, বাট একটা ব্যাপার কি ছিল, ওই যে তোমাকে বললাম যে একটা ঠান্ডা একটা স্যাঁতস্যাঁতে একটা ব্যাপার, মানে ওটাই জাস্ট আমি ফিল করেছি। অ্যাজ সাচ কিন্তু আমার সাথে কিন্তু কিচ্ছু আমি বুঝিনি। এবার এটা হতে পারে আমার রাশির জন্য, বা হতে পারে যে মানে আমি এটা লক্ষ্যও করেছি। অনেক ক্ষেত্রে আমি দেখেছি যদি কোনো ধরো কোনো জায়গায় এরকম কিছু থাকে না, আমি একবার দুবার দুবার তিনবার এরকম আমার এক্সপিরিয়েন্স হয়েছে, সেই জিনিসটা না আমি আগে থেকে বুঝতে পেরেছি কোনো না কোনো ভাবে, বা ভগবান কৃপা করে আমাকে ওখান থেকে সরিয়ে দেয়। এইটুকু কৃপা আমার সাথে মানে আছে ভগবানের, আমি এইটুকু বিশ্বাস করি।
তো সেই জন্যই হয়তো, আর আমি স্পিরিচুয়াল, আমি তোমাকে এটা বলতে পারি, আমি প্রচুর ঠাকুর দেবতা মানি। তো সেই ক্ষেত্রে হয়তো আমি বেঁচে গেছি, আমার সাথে কোনো ভয়ঙ্কর কিছু ঘটেনি, কারণ কি আমি প্রচন্ড না দুর্বল মনের দিক থেকে, আমি তোমাকে এটা বলতে পারি। হতে পারে আমি ভূতের গল্প শুনতে খুব ভালোবাসি, আমি যার সাথে দেখা হয় তাকেই আমি বলি যে বলো, ঘটনা বলো, শেয়ার করো, কি ঘটেছে বলো, আমি কিছু শেয়ার করলাম। বাট আমি না, এই জিনিসগুলো যদি আমার সাথে হয়, আমি হয়তো হার্ট অ্যাটাক করেই মরে যাবো, আমি সিরিয়াসলি বলছি। আমার মধ্যে এতটা ক্ষমতাই নেই যে আমি নিতে পারবো জিনিসগুলোকে। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটা কেমন লাগলো? টু বি অনেস্ট, শেষের দিকে যেমন ভয় লেগেছে তেমনি খারাপ লেগেছে। আপনাদের কি মনে হলো? কিউরিও ফাইটে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। এবং হ্যাঁ, আজকের এই এপিসোড কোথা থেকে শুনলেন কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান বা কোনো তান্ত্রিক হেল্প চান, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। অফিসিয়াল নম্বরটি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, ডিসক্রিপশন বক্সে রয়েছে এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে রয়েছে। তাহলে চলুন, দেখা হচ্ছে কিউরিও ফাইটের পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে